গল্প আজও ভুলিনি তোমায়। লেখায় মোহাম্মদ তামজিদ। আজ কলেজে প্রথম দিন। তবে কলেজে যাওয়ার কথা ছিল আমার নয়, আমার বড় আপু রিয়া রহমানের। আমি দিয়া রহমান, ক্লাস 7-এর ছাত্রী। আমাদের পরিবারে আমি সবার ছোট। বড় ভাই সাদি রহমান আর বড় বোন রিয়া। মা বাবা 2 মাসের জন্য দেশের বাইরে ট্যুরে গেছে, ভাইও ব্যস্ত। আমরা 2 বোন এখন বাসায়। রিয়া আপু নতুন কলেজে ভর্তি হয়েছে, এক্সাইটমেন্টে ওর ঘুমই হচ্ছিল না। কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড নিশা হঠাৎ কোচিংয়ে ভর্তি হয়ে গেছে। একা যেতে ইচ্ছে করলো না ওর, আর কলেজে প্রথম দিন অনুপস্থিত থাকতে চায়নি। তাই আপু ঠিক করলো, আমি যাব ওর জায়গায়। কাউকে কিছু বলবি না, বুঝলি? শুধু 1 মাস যেতে হবে। এটাই ছিল আপুর আদেশ। আর আমি এমনি এমনি রাজি হয়নি আপুর জায়গায় কলেজ আসার জন্য, আপুকে শর্ত দিয়ে আসি। আমি আপুর মতো উচ্চতায় প্রায় কাছাকাছি। কেউ টের পায়নি আমি ক্লাস 7-এর। তবে কয়েকজন মেয়ে একটু কনফিউশন নিয়ে বলল, তোমাকে তো ক্লাস 6-7-এর মতো লাগছে। আমি হালকা হাসলাম, কিছু বললাম না। ক্লাসে বসে থাকতেই এক স্যার এলেন। সবাই উঠে দাঁড়ালো। তোমরা কেমন আছো? ভালো আছি স্যার। আপনি কেমন? ভালো আছি। আমি তোমাদের বাংলার শিক্ষক, নাহিদ ইসলাম। আজ থেকে আমি তোমাদের বাংলা পড়াবো। আমি স্যারের দিকে তাকিয়ে ভাবলাম, এই স্যার তো দেখতে রিয়ার হবু বর নিশান স্যারের মতো। আমি তো ভেবেছিলাম কলেজে সব শিক্ষক বাবার বয়সী হবেন। বিরতির সময় ক্যান্টিনে গিয়ে এক কোণে নাস্তা করছিলাম। ঠিক তখনই একটা ছেলে দিয়ার সামনে এসে দাঁড়ায়। দিয়া এক পলক ছেলেটির দিকে তাকায়, তারপর নিজে নাস্তা করতে থাকে। ছেলেটি, এই আপনার সাথে কেউ বসেনি আমি কি বুঝতে পারি? দিয়া ছেলেটির কথা শুনে তার দিকে তাকিয়ে বলে, আপনার ইচ্ছা। দিয়ার কথা শুনে ছেলেটি দিয়ার সামনে চেয়ারে বসে। ছেলেটি, তুমি কি ফার্স্ট ইয়ারের? দিয়া, জি। ছেলেটি দিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আপনাকে দেখতে 12-13 বছরের পিচ্ছির মতো লাগে। আপনার আচরণও তেমন। আচ্ছা যাক এসব কথা, আমার নাম আশিক আহমেদ মেহের, সবাই আমাকে মেহের ডাকে। আমি এবছর অনার্স ফাইনাল পরীক্ষা দিব। আচ্ছা তোমার নাম কি? দিয়া নাস্তা শেষ করে মেহেরকে এড়িয়ে ক্লাসে চলে যায়। যেন দিয়া একা বসেছিল। মেহের বসে দিয়ে চলে যাওয়া দেখে মনে মনে বলে, কতবার বেয়াদব, আমাকে ইগনোর করে চলে যাওয়া। আমিও মেহের আজ থেকে ওকে বিরক্ত করা আমার কাজ। কলেজ ছুটির পর দিয়ে বাড়িতে গিয়ে আজকে সব কথা বলে। দিয়ের কথাগুলো শুনে দিয়ে বলে, ছেলেদের থেকে তো 100 হাত দূরে থাকবি, ছেলেরা মেয়েদেরকে বুলি করে। দিয়া, সব ছেলেরা এমন না, তবে কলেজের সিনিয়রটাকে আমার সুবিধা লাগেনি। রিয়া দিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুই কষ্ট করে 1 মাস বনু, আমি তোকে 2000 টাকা ও একটা লেহেঙ্গা দিব। দিয়া বোনের দিকে তাকিয়ে বলে, এইসবের জন্যই তো কলেজে যাচ্ছি। তবে যাই বল আপু, ক্যাম্পাসটা খুব সুন্দর। রিয়া দিয়ার গায়ে টেনে দিয়ে বলে, ভালো করে পড়াশোনা করলে ভর্তি হতে পারবি ওই কলেজ। মেহের ক্যাম্পাসে হাঁটছিল এমন সময় সাদেক, মেহেরের বেস্ট ফ্রেন্ড, এসে বলে, কিরে মেহের কি ভাবছিস? মেহেরের পিঠে একটা চাপড় মেরে, আর ক্যান্টিনে যে মেয়ের সাথে বসেছিলি শিখে? মেহের সাদেকের দিকে তাকায়। মেহের, সে কে আমি জানি না, তার নামটা অবধি বলেনি, তবে ওই মেয়েটাকে আমি পিচ্ছি বলেই ডাকবো। সাদেক, দোস্ত মেয়েটার উপর ক্রাশ খাসনি তো? মেহের বিরক্ত নিয়ে সাদেকের দিকে তাকায়। মেহের, পাগল হয়েছিস? সাদেক, তো মেয়েটা ইগনোর করছে দেখে কেন ওর সাথে কথা বলতে চাস? দিয়া বোনের দিকে তাকিয়ে বলে, এইসবের জন্যই তো কলেজে যাচ্ছি। তবে যাই বল আপু, ক্যাম্পাসটা খুব সুন্দর।
রিয়া দিয়ার গায়ে টেনে দিয়ে বলল, ভালো করে পড়াশোনা করলে ভর্তি হতে পারবি এই কলেজে। মেহের ক্যাম্পাসে হাঁটছিল এমনি সময় সাদেক, মেহের বেস্ট ফ্রেন্ড, এসে বলল, কিরে মেহের, কি ভাবছিস? মেহেরের পিঠে একটা চাপড় মেরে, আর ক্যাফেটেরিয়ায় যে মেয়ের সাথে বসেছিলি সে কে? মেহের সাদিকের দিকে তাকালো। মেহের, সে কে আমি জানি না, নামটাও অব্দি বলিনি, তবে ওই মেয়েটাকে আমি পিচ্ছি বলেই ডাকবো। সাদেক, দোস্ত, মেয়েটার উপর ক্রাশ খাসনি তো? মেহের বিরক্ত নিয়ে সাদেকের দিকে তাকালো। মেহের, পাগল হয়েছিস? সাদেক, তো মেয়েটা ইগনোর করছে দেখে কেন ওর সাথে কথা বলতে চাস? মেহের, মেয়েটাকে দেখতে ডলের মতো লাগে। প্রথম যখন কয়েক মিনিটের জন্য মুখ দেখেছিলাম তখন অবাক হয়ে গিয়েছিলাম, কারণ ওকে দেখতে 12-13 বছরের পিচ্ছির মতো লাগে। তাই তো ওর সাথে বাপসুলভ আচরণ করতে গিয়েছিলাম, কিন্তু ওই পিচ্ছি আমার সাথে বেয়াদবি করছে। নামটা বললে ঠিকঠাক বুঝতাম। সাদেক, দেখিস মেয়েটার মার পড়ে যাবি। মেহের, দেখবো তবে, পিচ্ছিটা অনেক কিউট। সাদেক মেহেরের পিঠে একটা থাপ্পড় মেরে চলে গেল। পরের দিন রিয়া দিয়াকে একটা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল, কারণ আজ কলেজে নবীন বরণ অনুষ্ঠান। আজ রিয়াও যাবে, সাথে তার বেস্ট ফ্রেন্ডরাও। রিয়ারা রেডি হয়ে সবার অপেক্ষা করছিল। তারপর রিয়ার বেস্ট ফ্রেন্ড এলে দিয়া, রিয়া, নিশা সকলে মিলে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। দিয়া, রিয়া, নিশা সবাই মাস্ক পরেছিল, মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। দিয়া তো প্রতিদিনই কলেজে যাওয়ার সময় মাস্ক পরে। রিয়া, দিয়া, তুই তোর মতো ঘুরে আমরা বসি, গল্প করি আমি আর নিশা। আর হ্যাঁ, বলেও দিচ্ছি, কোনো ছেলের সাথে কথা বলবি না, ছেলেরা ভালো না, বুঝছিস? দিয়া, আচ্ছা আপু। নিশা, ঠিক আছে ননদি, যাও। দিয়া চুপটি মেরে হেসে বলে, হে হে ভাবি যাচ্ছি। যদি ভাইয়াটা কলেজে আসতো আজ ভালো হতো। ভাবছি বাসায় গিয়ে ভাইয়াকে বলবো তোমাকে ভাবি হিসেবে তাড়াতাড়ি আমাদের বাসায় সেটিং করার জন্য। তোমার বান্ধবী তো আমার সাথে সবসময় ঝগড়া করে। রিয়া, হয়েছে, আমার গুনগান গাইতে হবে না, যা গেলে ঘুরে যা, নয়তো বসে থাক। দিয়ার কথা না বাড়িয়ে একটু ঘুরে দেখতে বেরিয়ে গেল, কারণ তার কাছে কলেজের ক্যাম্পাসটা খুবই সুন্দর লাগছিল। এদিকে মেহের আর সাদিক ক্যাম্পাসে বসে গল্প করছিল আর খেয়াল করছিল দিয়াকে। দেখে সাদিক বলল, ওই দেখ, পিচ্ছিটা আসছে। শাড়ি পরা দিয়াকে দেখে সাদিক বলল, মেহের, মেয়েটা তো দেখতে পুতুলের মতো। মেহের সাদিকের পিঠে চাপড় মেরে বলল, নজর দিবি না একদম। সাদেক, রিনার মতো মেয়েরা তো তোর পিছে পিছে ঘুরেও পাত্তা পায় না, আর এদিকে একটা পিচ্ছি মেয়েকে পছন্দ করে বসে আছিস। বাহ দোস্ত, বাহ। মেহের সাদিকের কথা উপেক্ষা করে উঠে দিয়ার সামনে চলে গেল। দিয়া হঠাৎ মেহেরকে তার সামনে দেখে ঘাবড়ে গেল। দিয়া, সিনিয়র ভাইয়া, আপনি কি কিছু বলবেন? মেহের ভ্রু কুঁচকে বলল, ভাইয়া, আমি তোমার কোন জন্মের ভাইয়া? দিয়া শান্তভাবে উত্তর দিল, আপনি যেহেতু এই বছর অনার্স ফাইনাল পরীক্ষা দেবেন আর আমি ফার্স্ট ইয়ার পড়ি, সেহেতু আপনাকে ভাইয়া বলবো। যদি ভাইয়া ডাকার সমস্যা হয় তাহলে চাচা রাখতে পারি, তাও সমস্যা হলে আঙ্কেল ডেকে ফেলবো। যদি তিনটের কোনোটাই না চান তাহলে আপনার সাথে আমার কথা বলার কোনো দরকার নেই।
আপনি সামনে আসবেন না। আমি 3টার বাইরে আপনাকে সম্বোধন করতে পারবো না। এটা বলেই দিয়ে চলে গেল। আর মেহের হা করে দাঁড়িয়ে রইল দিয়ার কথাগুলো শুনে। তারপর সে হঠাৎ চমকে উঠল আর দেয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, পিচ্ছি, তোমার নামটা একটু বলবে প্লিজ? দিয়া থেমে গেল। পিছন ফিরে মেহেরের দিকে তাকিয়ে বলল, আমার নাম দিয়ে আপনার কাজটা কি? আমি আপনাকে আমার নাম বলতে রাজি নই। মেহের সামনে এসে তার পথ আটকে দাঁড়ালো। দিয়া রাগি চোখে মেহেরের দিকে তাকিয়ে রইল। মেহের বলল, নামটা বলো পিচ্ছি, তারপর যেখানে খুশি চলে যেও। দিয়া গম্ভীর গলায় উত্তর দিল, আমার নাম রিয়া রহমান। এখন সরুন। এই বলে দিয়া মেহেরের পাশ কাটিয়ে চলে গেল। পেছনে থেকে মেহের বলে উঠল, রিয়া, আজ তোমাকে বউ বউ লাগছে। আর আমি তোমাকে রিয়া নয়, পিচ্ছি বলেই ডাকবো। দিয়ে যেতে যেতে ঠান্ডা গলায় উত্তর দিল, আপনি যদি আমার সাথে কথা না বলেন আমি খুব খুশি হব। মেহের দিয়ের কথায় মুচকি হাসল। এভাবেই কেটে গেল 10 দিন। দিয়া নিয়মিত কলেজে যেত আর মেহের প্রতিদিন তার যাত্রাকে বিরক্তিকর করে তুলত। তাই দিয়া আর ক্যান্টিনে না গিয়ে ক্লাসরুমে একা বসে থাকত। বাকিরা ক্যান্টিনে চলে যেত। দিয়া কলেজে আসার পর খুব কম কারোর সঙ্গে কথা বলতো। যদি কেউ কথা বলার চেষ্টা করত সে ইচ্ছে করে এড়িয়ে যেত। কারণ সে ভয় পেত কেউ যদি কিছু সন্দেহ করে ফেলে তাহলে তো বড় বিপদ। আসলে দিয়ার স্বভাবটাই এমন, সে এমনিতেই খুব কম কথা বলে। সে শুধু বাড়ির লোকজনের সঙ্গেই মিশে। দিয়া ওই মেহের ভাইয়ের জ্বালায় আর কিছু বলতে পারে না। ঠিক তখনই হঠাৎ মেহের এসে হাজির দিয়ার সামনে। মেহের, একা একা বসে আছো কেন? দিয়ার রাগ চরমে উঠে যায় মেহেরকে সামনে দেখে। মনে মনে বকাবকি করতে থাকে। মেহের, কি ভাবছো? দিয়া রাগি চোখে তাকায়। দিয়া, বাইরে যান। অনেক সহ্য করেছি এতদিন, এখন চোখের সামনে থেকে যান। মেহের, যাব না। দিয়ার দিকে এগিয়ে আসে। দিয়া গোমরা মুখ রেগে, বেয়াদব ছেলে, মেয়েদের বিরক্ত করতে লজ্জা লাগে না? মেহের, আরে দিয়া, তুমি রেগে যাচ্ছ কেন? দিয়া, ভাইয়া, আপনি যদি ভালো ঘরের ছেলে হয়ে থাকেন তাহলে আর আমাকে বিরক্ত করবেন না। মেহের, বিরক্ত করেছি কখন? দিয়া, আমার সাথে কথা বলা বন্ধ করুন, নয়তো আমি ভাববো। দিয়ার কথা শেষ হবার আগেই মেহের কড়া স্বরে বলে, মেহের, চুপ করো। তুমি নিজেকে কি ভাবো? দিয়া, পরি ভাবি নিজেকে। মেহের, ও তাই? দিয়া, হুম। মেহের, কলেজ ছুটির পর শহীদ মিনারের সামনে আমার জন্য অপেক্ষা করবে। দিয়া, কেন দাঁড়াবো? মেহের, কিছু কথা আছে। দিয়া, বুঝে গেছি, কি বলবেন? আপনাকে বলতে হবে না। আমি নিজেই বলি, আপনি আমাকে পছন্দ করেন। নাটক সিনেমার মতো প্রপোজ করবেন তাই না? দিয়ার কথা শুনে মেহের হেসে ওঠে। দিয়া, কি হলো? হাসছেন কেন? রেগে? মেহের, তোমাকে তো পিচ্ছি লাগে। তোমার আচরণও পিচ্ছিদের মতো। একটু থেমে, এত কথা না বলে ছুটির পর আসো, জরুরি কিছু আছে। এই বলে মেহের চলে যায়। দিয়া অবাক হয়ে দেখল বেঞ্চে একটা নাস্তার প্যাকেট রেখে গেছে মেহের, সম্ভবত তার জন্য। কলেজ ছুটির পর দিয়া অপেক্ষা না করে সোজা বাসায় চলে যায়। পরদিন কলেজে এসে দিয়া মেহেরকে দেখে বলে, দিয়া, ক্লাসের বাইরে আসো, তোমার সাথে কথা আছে।
মেহেরকে উপেক্ষা করে দিয়া বসে থাকে, খাতায় কিছু লিখছিল। হঠাৎ মেহের খাতা টেনে নেয়। মেহের, আমি তোমাকে কিছু বলেছিলাম, এখন চলো আমার সাথে। দিয়া জানে না গেলে শান্তি নেই, তাই বাধ্য হয়ে মেহেরের সাথে যায়। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে মেহেরদের হাতে একটা প্যাকেট দিয়ে বলে, মেহের, দিয়া, তোমাকে আমি কাল দাঁড়াতে বলেছিলাম, তুমি দাঁড়াওনি কেন? দিয়া, দরকার মনে করিনি তাই। মেহের রেগে কিছু বলতে যাবে, ঠিক তখনই সাদেক এসে বলে, সাদেক, মেহের স্যার তোকে ডেকেছেন। মেহের, আচ্ছা, চল। যাওয়ার আগে দিয়ার দিকে ফিরে, ছুটির পরে শহীদ মিনারে না দাঁড়ালে তোমাকে রেখে নেব, মাইন্ড নিট। মেহের চলে যায়। দিয়া মনে মনে, এই মেহের ভাই এমন কেন? আমাকে তো সিনেমার ভিলেনদের মতো ট্রিট করছে, না জানি কখন কিডন্যাপ করে ফেলে। আমি আজই আপুকে সব বলবো, আর আসবো না এই কলেজে। কালই আমার শেষ দিন। কিন্তু আজ মেহেরকে কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমি কলেজ ছাড়ছি। আজ একটু ভালো ব্যবহার করতে হবে, নইলে ধরে খেয়ে যাব। মেহের হেসে, আজকে তোমাকে একটা অনুরোধ করতে এসেছি, দয়া করে না করো না। আমি জানি আমি অনেক বিরক্ত করেছি, তোমার ভালো লাগেনি, কিন্তু আজকের পর আর কোনো বিরক্তি করব না। আমি পরীক্ষার জন্য পুরো 1 মাস কলেজে আসবো না। আজকে শুধু তোমাকে নিয়ে একবার একটু ঘুরতে চাই, প্লিজ, আরেকবার। দিয়া একটু অবাক হয়ে তাকায় মেহেরের দিকে। দিয়া, আপনি কি আমাকে নাটকের মেয়ে মনে করেন? অপরিচিত একজন ছেলের সাথে ঘুরতে যাব? আমি এসব করি না, দয়া করে আর বিরক্ত করবেন না। মেহের, তুমি রাজি না হলে তাহলে আমি প্রতিদিন তোমাকে বিরক্ত করব। ভাবো, সেটাই কি ভালো হবে? দিয়া মনে মনে ভাবে, যেহেতু আমি এমনিতেই কাল থেকে আসছি না, আর উনি যদি না আসে তাহলে তো আর সমস্যা নেই, 1 মাস কলেজে আসবে না, তাহলে আর কি, এই একবারই। দিয়া, ঠিক আছে, যাব, তবে আধা ঘন্টার বেশি না, আম্মু বকা দেবে। মেহের হেসে, বেশ, আধা ঘন্টাই যথেষ্ট। দুজন আধা ঘন্টা একসাথে কাটায়। তারপর দিয়ে বাসায় চলে যায়, আর মেহের তার গন্তব্যে। তারপর কেটে যায় অনেকগুলো দিন। 1 মাস পর দিয়া আজ আবার স্কুলে ফিরছে। স্কুলের ব্যাগ গুছাতে গিয়ে রিয়া এসে বলে, রিয়া, এই শোন, এক কাজ করবি, এটা দুলাভাইকে দিয়ে আসিস। দিয়া, টাকা দাও, নইলে আমি কিছুই নিয়ে যাচ্ছি না। রিয়া 500 টাকার নোট বের করে, এই নে, দর দেয়ার এখন যা। স্কুলে গিয়ে দিয়া বাক্সটা দিয়ে দেয় নিশানকে। নিশান, কলেজ কেমন লাগলো দিয়া? দিয়া, শুরুর দিকে খুব খারাপ লাগতো, কিছু একটা ভাইয়া পিছু করতো, কিন্তু শেষে কোথায় যেন হারিয়ে গেল, তাই ভালোই লাগছিল। তবে স্কুল আর বান্ধবীদের খুব মিস করতাম। নিশান, ভালো করে পড়াশোনা করো, এই বলে চলে যায়। স্কুলে ফিরে আসার প্রথম দিন। ক্লাসে ঢুকতেই বান্ধবীরা ঘিরে ফেলে। দিয়া, এতদিন কোথায় ছিলি? ইয়াসমিন স্যার তোকে খুঁজত, রেহানা ম্যামও তোকে খুব মিস করত। সবাই প্রশ্নের পাহাড় ফেলে। হঠাৎ আইসার আগমন। সে এসে দিয়া পিঠে কিল মারে। আইসা, হৃদ, তুই এতদিন আসিস নাই কেন? জানিস তোকে ছাড়া কিছুই ভালো লাগেনি। স্কুল, পড়া, বান্ধবীরা সব যেন ফাঁকা ছিল। দিয়া হেসে, বাবা, আগে একটু পিঠ ঠিক করি, তারপর কথা বলি। আইসা, আমি তোকে ছাড়া কিছুই বুঝি না, তুই জানিস না তুই আমার কতটা দরকার।
এই বলে আয়েশা ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। দিয়া ওর চোখ মুছিয়ে বলে, জান, কেঁদো না, আমি তো ফিরে এসেছি। ক্লাস টিচার আসেন। ক্লাস শুরু হয়। একে একে ক্লাস চলতে থাকে। ইয়াসমিন স্যার, রেহানা ম্যাম, নাজিম স্যার সবাই বকা দেয়, কারণ দিয়া তাদের প্রিয় ছাত্রী আর ও ফার্স্ট ক্যাপ্টেন। সাবরিনা, সেকেন্ড ক্যাপ্টেন, এসে বলে, সাবরিনা, তুই না থাকার কারণে আমি একেবারে হাল ছেড়ে দিয়েছিলাম। আর তোর বেস্ট ফ্রেন্ড, উনি তো সাহায্য করে দূরে থাক, আমার দিকে তাকাত না। দিয়া মুচকি হেসে, তুই চিন্তা করিস না, ওকে আমি এখনই বকা দেব। হঠাৎ পিছন থেকে ভেসে আসে এক চেনা কণ্ঠ। আয়শা, আমার নামে কি কি বলছো শুনি তো। সাবরিনা ও দিয়া পিছনে তাকায়। সাবরিনা হেসে, তোর গুণগান গাচ্ছি। আয়শা হাসি চেপে, ও তাই নাকি? শুধু তুই না, আমার হৃদয় গাইছে, সেটা বল। দিয়া বসে বসে কার্টুন দেখছিল এমন সময়। রিয়া চিৎকার করে, দিয়া, এই দিয়া, কোথায় গেলি রে? দিয়া ধীরে ধীরে রিয়ার সামনে এসে দাঁড়ায়। দিয়া, কি হয়েছে আপু? রিয়া, তুই জানিস না, আজ আব্বু আম্মু আসছে। দিয়া চোখ বড় করে, খুশিতে, সত্যি? আজকে চলে আসবে? রিয়া, হ্যাঁ রে, আমি তাদের রুমটা গুছাচ্ছি, তুই একটু বড় ভাইয়ের রুমটা গুছিয়ে দে। দিয়া মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। এম ড্যাশ। বিকেল বেলা। সাদির সাথে দিয়া রিয়ার মা বাবা এসে পৌঁছায়। ওদের দেখে দুই বোন খুশিতে জড়িয়ে ধরে। কিছুক্ষণ গল্প, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে যায়। এম ড্যাশ। পরদিন সকাল। দিয়া স্কুলে চলে যায়, আর রিয়া বহুদিন পর কলেজে যাচ্ছে। এতদিন ওর ছোট বোন দিয়া রিয়ার জায়গায় কলেজে যেত, রিয়ার ইউনিফর্ম পরে তার মতো সাজগোজ করে। আজ রিয়া নিজেই যাবে, সে দিয়ার ইউনিফর্ম পরেই সেজেছে। সাথে আছে বান্ধবী নিশা। নিশা, কি রে রিয়া, কলেজে এসে কেমন লাগছে? রিয়া, ভালোই তো, তবে প্রথমের মতো ফিলিংসটা আর নেই। তোর জন্যই তো এতদিন আসতে পারিনি। নিশা হাসতে হাসতে, তুই আবার দোষ আমাকে দিচ্ছিস। রিয়া ভ্রু কুঁচকে, তাহলে কি তোর নানিকে দেই? নিশা জোরে চিৎকার করে, কি এত বড় কথা, দাঁড়া। এই বলে রিয়াকে দৌড়াতে থাকে। রিয়া দৌড়ে ক্লাসরুমে চলে যায়। নিশা দিয়ার সাথে দৌড়ে যাচ্ছিল। হঠাৎ করে নিশার ধাক্কা লাগে সাদিক নামে এক ছেলের সাথে। নিশা, আ বাপরে, আমাকে মেরে ফেললো রে। সাদিক চোখ উল্টে, নিজে দৌড়াচ্ছ, পড়ে গেলে আবার দোষ আমার। নিশা রেগে, আপনি নিজে দেখে শুনে হাঁটতে পারে না? আমি দৌড়াবো কি উড়, সেটাও আপনাকে জিজ্ঞেস করতে হবে? সাদিক বিরক্ত হয়ে কিছু না বলেই পাশ কাটিয়ে চলে যায়। পেছনে থেকে নিশা বকা দিতে থাক, আর সাদিক কানে আঙুল দিয়ে হাঁটতে থাকে। এম ড্যাশ। সাদিক ফোনে। সাদিক, কিরে মেহের, এখনো এলি না? তোকে দেখে বসে আছি। মেহের, আসছি রে, সামনে থাক। সাদিক তাকিয়ে দেখে মেহের আসছে। মেহের, রিয়াকে দেখেছিস? সাদিক, না রে, আজকেও মনে হয় আসবে না। মেহের, হয়তো তাই। চল, বাদ দে। এম ড্যাশ। অন্যদিকে নিশার চিৎকার শুনে রিয়া ছুটে আসে। রিয়া, এই কি রে, কাকের মতো চেঁচাচ্ছিস কেন? নিচে বসে আছিস কেন? নিশা রেগে, বলিস না, ওই ছেলেটা আমাকে ধাক্কা মেরে সরি না বলে দিব্যি চলে গেল। রিয়া, কি?
আমার বান্ধবীকে ধাক্কা মেরেছে। চল, ওর খবর নিয়ে আসি। নিশা, আগে আমাকে তোলে, তারপর যা খুশি করিস। রিয়া নিশাকে দাঁড় করায়। হঠাৎ সাদিককে চোখে পড়ে যায়। নিশা আঙুল দিয়ে দেখিয়ে, ওই যে ছেলেটা, ওই আমাকে ফেলে দিয়ে গেল। রিয়া, এই সাহস! আয় আমার সাথে। দুজনে মিলে সাদিকের দিকে এগিয়ে যায়। তখন সাদিক মেহেরের সাথে কথা বলছিল। রিয়া জোরে, এই যে সাদা শার্ট। সাদিক ও মেহের একসাথে ফিরে তাকায়। মেহের থমকে যায়। রিয়ার গায়ে দিয়ার ইউনিফর্ম, সাজসজ্জাও একদম দিয়ার মতো। কণ্ঠস্বর প্রায় এক। রিয়া, এই যে মিস্টার, আমি আপনাকে বলছি না, পাশের বদের হাড় দিয়ে এই ছেলেটাকে বলছি। সাদিক, কি এমন বদমাইশি করেছি যে এত বড় উপাধি পাচ্ছি? রিয়া নিশাকে দেখিয়ে, আমার বান্ধবীকে ধাক্কা মেরে চলে এসেছেন। সাদিক, মিথ্যা, আমি কিছুই করিনি। তিনজনের মাঝে ঝগড়া শুরু হয়। এক সময় মেহের চিৎকার করে ওঠে। মেহের, চুপ করুন সবাই, ছোট বাচ্চাদের মতো ঝগড়া করছেন। সাদিক, সরি বলে দেন রে। সাদিক গম্ভীর, আমি কোন দুঃখে সরি বলবো? খেয়ে দে, কাজ নেই বুঝি? মেহের, আরে দে না, মেয়ে মানুষ, বুঝে কম, চেঁচায় বেশি। এই কথা শুনে রিয়া আর নিশার ক্ষোভ এবার মেহেরের দিকে ঘুরে যায়। তারা দুজনে মিলে শুরু করে নতুন ঝগড়া। শেষে মেহের আর সাদিক কানে আঙুল দিয়ে পালায়। আর রিয়া নিশা বক বক করতে করতে ক্লাসে ঢুকে যায়। একটা রেস্টুরেন্টে বসে আছে নিশান, সে একটু পর পর ঘড়ির দিকে তাকাচ্ছিল। এমন সময় পিছন থেকে রিয়া ডেকে ওঠে, নিশান স্যার। নিশান বেড়ে তাকায়। তোমার এতক্ষণে আসার সময় হলো নাকি? কলেজে গিয়েই কারোর সাথে ঝগড়া লাগিয়ে দিস? তোমাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। রিয়া লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, কি যে বলেন না স্যার। রিয়ার কথার ধরন দেখে নিশান বুঝতে পেরে যায় সে আজও কারোর সাথে ঝগড়া করছে। নিশান রেগে কিছু বলবে তার আগেই নিশা এসে হাজির। নিশা, আসসালামু আলাইকুম স্যার। বসেস দুলা ভাই, তা আপনি আমার ফ্রেন্ডকে বকা দিচ্ছেন কেন? নিশান, তোমরা দুজন ঝগড়া করে বেড়াও তো, তোমাদেরকে কি করব? রিয়া, থাক না ওইসব, এখানে একটু সময় কাটাতে আসি আর আপনি ঝগড়া করছেন। নিশানের কথা বাড়ায় না, তাদের বিয়ে উপলক্ষে কথা বলতে থাকে। পরিবারের বড় মেয়েরা শান্তশিষ্ট হয়, কিন্তু রিয়া উল্টো। দিয়াদের বাড়িতে আজ অনেক মেহমান আসছে রিয়ার বিয়ের তারিখ দেওয়ার জন্য। নাজিম, নিশানের বাবা, আমরা এই মাসের মধ্যে বিয়েটা সম্পন্ন করতে চাচ্ছি। আজগর, দিয়ার বাবা, শুভ কাজে দেরি কিসের, এটা বলে সকলে হাসতে থাকে। নাস্তার টেবিলে রাখতে রাখতে রিমা, দিয়ার মা, বলে, এত হাসিয়েন না, ডায়াবেটিস রোগী হয়ে যাবেন। রিমার কথা শুনে আসমা, নিশানের মা, ঠিক বলেছেন ভাবি। আজগর সাহেব ও নাজিম সাহেবর মুখের হাসি চলে যায়। রিয়া নিশান মা বাবার কথা শুনে মুচকি মুচকি হাসতে থাকে। দিয়া বিকেলে এসে রিয়ার বিয়ের ডেট ফিক্স হয়েছে শুনে খুশিতে নাচতে থাকে। এক পর্যায়ে সাদির উপর পড়ে। সাদি, এই বিচ্ছু, শান্ত হয়ে বসতে পারিস না? তখন দিয়া আশেপাশে কেউ আছে কিনা চেক করে সাদিকে বলে, ভাবতেছি নিশা আপুর বাসায় গিয়ে আন্টিদের বুঝানো উচিত, তাদের মেয়ে। দিয়া আর কিছু বলার আগে সাদি দিয়ার মুখে একটা চকলেট পুরে দিয়ে পালায়। আর দিয়া পিছন থেকে বলে, এটাই হবে না, মানি লাগবে। সাদি, রুমে এসে নিয়ে যাস। আজ রিয়ার গায়ের হলুদ, সরাবাড়ি মেহমানে গিট গিট করছে। রিয়া, দিয়া, সাদিদের ফ্রেন্ড সার্কেলের সবাই আসছে। দিয়া বসে বসে আয়েশা এবং সাবরিনার সাথে মোবাইল দেখছিল। এমন সময় রুমে সাদির প্রবেশ ঘটে।
সাদি দিয়াকে ডেকে রুমের বাইরে নিয়ে যায়। দিয়া, বোন, আমার একটা কাজ করতে পারবি? তোর নিশা আপুকে আমার রুমে গিয়ে বসতে বলবি। দিয়া, তোমার রুমে কেন বসবে আর আমি কেন বলবো? সাদি, বোন আমার, যা প্লিজ। আর হ্যাঁ, ওটা আমার রুম, সেটা নিশাকে বলিস না। ঠিক আছে। নিশাকে দিয়ে সাদির কথা মতো রুমে বসিয়ে দিয়ে যায়। নিশা খালি রুম পেয়ে শুয়ে পড়ে। তখনই আগমন ঘটে সাদির। নিশা সাদিকে দেখে উঠে বসে। সাদির বাচ্চা, তোর সাথে ব্রেকআপ করছি ভুলে গেছিস? সাদি নিশার কথা পাত্তা না দিয়ে বলে, আমার বউ এখনো আমার সাথে রাত কাটালো না, আর তুই বলছিস আমার বাচ্চার কথা? তুই শুধু ভ্যাভ্যা করতে পারবি। এই বলে নিশা যেই না উঠে চলে যেতে নিবে, তখনই সাদি নিশার হাত ধরে পেলে বলে, কাল কলেজে ছেলেটি কে ছিল? ছাড়, আমি তোকে কেন বলবো? তখনই সাদি নিশার গালে থাপ্পড় বসিয়ে দেই। থাপ্পড় খেয়ে নিশা চুপ হয়ে যায়। সাদি নিশাকে জড়িয়ে ধরে বলে, তোকে বলেছিলাম কোন ছেলের ছায়াও মারাবি না, আর তুই রোজ রোজ ছেলেদের সাথে ঝগড়া করিস। নিশা কাঁপা কাঁপা গলায় বলে, ভুল হয়ে গেছে সাদি, কতবার বারণ করছি তোকে। নিশা হঠাৎ জোরে জোরে কেঁদে উঠে ওর কান্না শুরু দিয়ে চলে আসে। ভাইয়া, তুমি আপুকে কি করেছো? সাদি দিয়ের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে চলে যায়। দিয়া এবার নিশার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আপু তোমাকে ভাইয়া থাপ্পড় মেরেছে, তাই না? তোর ভাই একটা খবিশ। তখন একটা প্যাকেট নিয়ে রুমে প্রবেশ করে সাদি। আমি খবিশ নাকি তুই নিশা? ভাইকে দেখে দিয়ে রেগে যায়। ভাইয়া, তুমি আপুকে থাপ্পড় মেরেছে কেন? সাদি দিয়ার দিকে তাকায়। তা তুই একটা খাবি? দিয়া ভাইয়ের কথা শুনে নিশাকে নিয়ে রুম থেকে বাইর হওয়ার জন্য পা বাড়াতেই সাদি গম্ভীর কণ্ঠে বলে, দিয়া তুই যা, নিশার সাথে কথা আছে। দিয়া কথা বাড়ায় না, রুম থেকে বের হয়ে যায়। সাদি নিশাকে প্যাকেটটি দিয়ে বলে, এই শাড়িটা আর পরবি হলুদে। তারপর কয়েকটা চকলেট দিয়ে চলে যেতে যেতে বলে, নিশা তুই ভুলে যাস না 1 বছর আগে তোকে কিভাবে বিয়ে করছিলাম? কথাটি শুনে নিশা সাদির দিকে তাকায়। সাদি রুম থেকে বেরিয়ে যায় আর নিশা স্মৃতিচারণ করতে থাকে। 1 বছর আগে নিশা রিয়ার সাথে প্রায় সাদির বাড়িতে আসতো। সাদি নিশাকে ভালোবেসে ফেলে এবং একদিন, নিশা তুই আমাকে বিয়ে করবি? নিশা কথাটি শুনে অবাক হয়। মজা করছেন সাদি ভাই? আমি কোন দুঃখে আপনার মতো অবস্থার ছেলেকে বিয়ে করতে যাব, যে কিনা নিজের ছোট বোন ছাড়া আর কারোর সাথে মিষ্টি মুখে কথা বলে না? আমি যেভাবে খুশি সেভাবে কথা বলবো, তুই বলার কে? আর হ্যাঁ শোন, তোকে বিয়ে করে রাখবো এখন। রিয়ার বিয়ের পর তোকে ঘরে তুলবো। শখ কত শুনে আমি আমার শত্রুর সাথেও আপনার বিয়ে দিব না। তোর শত্রুকে নয়, তোকে বিয়ে করব। আমি করব না একদম বিয়ে আপনাকে। কথাটা বলে মুখ ভেঙচি দিয়ে নিশা চলে যায়। একদিন সাদি একটা লোককে সাথে নিয়ে নিশাকে কিছু কাগজে সাইন করায়। নিশা বেচারি ভাবেনি সাদি এতবার কাজ করবে। সাদি সেদিন কামিনী কাগজে সাইন করিয়ে নিছিল। পরে নিশাকে সব বলে, তবে নিশা সাদির প্রতি দুর্বল হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলেনি। রিয়ার বিয়ের পরেই নিশার বাসায় বিয়ের প্রস্তাব দিবে সাদি, আর তাদের বিয়ের কথা কেউ জানে না। এই সব কিছু ভেবে নিশা দীর্ঘশ্বাস ফেলে তারপর ঘুমের দেশে তলিয়ে যায়। চারদিকে ঝলমলে আলো, মানুষে গিট করছে, সকলে সাজসজ্জা করে ঘুরে বেড়াচ্ছে। দিয়া, আয়শা, শারবিনা, নিসা এবং অন্যান্য কাজিনরা সবাই শাড়ি পরছে। সাদি এদিক ওদিক ঘুরে ঘুরে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখছিল। এমন সময় তার চোখ আটকে যায় নিশার উপর। নিশা হেসে হেসে কথা বলছি দিয়াদের সাথে। দিয়া, নিসা আপু কমে যে তোমাকে ভাবি বানাবো। নিসা, খুব পাকনা হয়ে গেছো দেখছি। আয়শা, আপু এমনিতেই পাকনা, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। সাবরিনা, তা আয়শা, তোর হৃদের বিয়ে হয়ে গেলে তুই কিভাবে থাকবি?
কথাটি শুনে সকলে হেসে উঠল। হাসি আড্ডা গল্প গুজব করতে করতে রাতটি শেষ হয়ে যায়। আড্ডা দিতে দিতে সকলে ঘুমে আচ্ছন্ন। নিসা রিয়ার সাথে বসে নাস্তা খাচ্ছিল এমন সময়। নিসা, তুমি রিয়ার সাথে পার্লারে যাও, তোমাদের সাদি নিয়ে যাবে আকবর সাহেব। একটু পরে সাদি এসে দুজনকে নিয়ে যায়। দিয়ারা ঘুম থেকে উঠে সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই আয়শা, সাবরিনা আমাকে কেমন লাগছে? দিয়া, রিদ তোকে খুব সুন্দর লাগছে, আমি ছেলে হলে তোকে বিয়ে করে ফেলতাম। আয়শা, পরি লাগছে। সাবরিনা। তিনজন ও অন্যান্য কাজিনরা সুন্দর করে সাজগোজ করে রিয়ের জন্য তৈরি হয়ে যায়। বর এসেছে, বর এসেছে কথাটি কানে আসতেই রিয়ার মুখটা লজ্জায় কাচুমাচু হয়ে যায়। এখন থেকে এই অবস্থা, নিশা। দিয়ারা সকলে বর আনতে গেছে, ওখানে গিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বর পক্ষ থেকে। বরের বন্ধুদের সাথে অনেক ঝগড়া করে টাকা পাইছে। একটু পরে কাজী এসে বিয়ে পড়ানো আরম্ভ করলো। রিয়ের কেমন যেন লাগছিল। কাজী, পাত্রের সাথে রাজি থাকলে বলুন কবুল। রিয়া ধীরকণ্ঠে বলে, কবুল। উপস্থিত সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। এভাবে রিয়ার বিয়েটা হয়ে যায়। এবার বিদায় পালা। রিয়া মা বাবার ও বড়দের সালাম করে সকলে দোয়া করে দেয়। রিয়ার মা বাবা কান্না করছে, সাথে দিয়েও যোগ হয়। নিশানের হাতে রিয়ার হাতটা তুলে দিয়ে রিয়ার বাবা বলে, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি ওর খেয়াল রেখো, তোকে একটু আগলে রেখো, ও একটু রাগী কিন্তু মন অনেক ভালো। কান্না মিশ্রিত কণ্ঠে। নিশান, ইনশাআল্লাহ আঙ্কেল। রিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে রিয়ার শাশুড়ির সামনে নিশান বসে গাড়ি রওনা হয় নিজ গন্তব্যে। রিয়ার শাশুড়ি রিয়াকে সান্ত্বনা দিচ্ছিল। একসময় আস্তে আস্তে গাড়িটা হারিয়ে যায় অন্ধকার রাস্তায়। আজ বিকেল থেকে হালকা বৃষ্টি হচ্ছে, পরিবেশ সবুজ রং ধারণ করছে, গাছের পাতায় পাতায় ফুটেতে ফুটেতে বৃষ্টির পানি পড়ছে, চারদিকে অন্ধকার নেমে আসছে। আস্তে আস্তে মেহের বেগুনিতে দাঁড়িয়ে পরিবেশের সৌন্দর্য উপভোগ করছে। হালকা বাতাসের ছোঁয়ায় নড়ে ওঠে মেহেরের চুল সামলা মুখমণ্ডল, শীত হয়ে উঠে। মেহের আনমনে দিয়েকে অনুভব করে, আনমনে বিড়বিড় করে বলতে থাকে, সময় বদলেছে, পৃথিবী বদলেছে, শুধু বদলায়নি তোমার জন্য আমার অনুভূতি। স্মৃতির পাতায় আজও তুমি আগের মতোই বেঁচে আছো, তবে শুধু তোমার উপস্থিতি নেই আমার জীবনে। চাইনি মনে রাখতে, তবুও আজও ভুলিনি তোমায়। তোমার সেই রাগী চাহনিতে আজও মুগ্ধ আমি। আমি কখনোই ভাবিনি তুমি এভাবে হঠাৎ হারিয়ে যাবে। আমাদের হয়তো কোন না কোন সময় দেখা হতে পারে। তখন হয়তো আমরা আমাদের জীবন নিয়ে ব্যস্ত থাকব। কাল আমি চলে যাব এই দেশ ছেড়ে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। তোমার সাথে দেখা হওয়ার 6 মাস কেটে গেল, বুঝতেও পারিনি। এসব কিছু ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল মেহের সামলা মুখমণ্ডল, শুকনো শরীর, উচ্চতা 5 9 বাতাসের দোল খাচ্ছে তার ছোট ছোট চুলগুলো। দিয়া পড়াশোনা নিয়ে ব্যস্ত, সামনে বার্ষিক পরীক্ষা। ক্লাসে বসে বসে হোমওয়ার্ক করতেছে দিয়া। দিয়া আর রাইসা আসেনি কেন রে? দিয়ার পাশে বসতে বসতে কথাটি বলবো সাবরিনা। আজ ওর ভাই পড়াশোনার জন্য আমেরিকা না কোথায় চলে যাচ্ছে। খাতায় দৃষ্টি রেখে লিখতে লিখতে কথাটি বলল, মিস করছি রে। আমিও। আপনারা আমার গল্প পোস্ট করার সাথে সাথে পান মতো আমার পেজটি ফলো করে ফেভারিট দিয়ে রাখুন, এতে করে আপনারা সহজেই নোটিফিকেশন পাবেন। আয়শা মেহের সামনে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। মেহের আয়শাকে উপর নিতপরক করে বলে, কি উপলক্ষে চুটকির মন খারাপ? আয়শা মুখ ফিরিয়ে নেয়। আরে বনু বল। আয়শা এবার মেহেরের দিকে দৃষ্টিপাত করে, দৌড়ে গিয়ে মেহেরকে জড়িয়ে ধরে বলে, দেশে থেকে পড়াশোনা করা যায় না, অন্য দেশে কেন যাবে? আরে বোন আমার, রাগ করো না, তুমি বুঝবে না কেন যাচ্ছি, বড় হো। আর আমি স্কলারশিপ পেয়ে যাচ্ছি, নয়তো যেতাম না।
তখনই জাহানারা, মেহেরের মা, আস্তে আস্তে বলে, ভাই বোন এমনিতে সারাদিন ঝগড়া করিস, তাও আবার সামান্য চকলেট আইসক্রিম নিয়ে, আর এখন কত ডং। মা তুমিও না। মেহের। আয়শা মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। সবাইকে বিদায় দিয়ে মেহের রওনা হয় ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে। সাদি নিসাকে একের পর এক কল করছিল, কিন্তু নিসার কোন খবর নেই। সে বসে বসে উপন্যাস পড়ছে, তার রোমান্টিক উপন্যাস। নিসাকে এতবার কল দেওয়ার পরেও কল না ধরার কারণে চিন্তায় পড়ে যায় সাদি। সে দ্রুত ঘর থেকে বের হতে যাবে, এমন সময় সাদির মা তাকে পিছন থেকে ডেকে ওঠে। এত রাতে কোথায় যাচ্ছিস? সাদি মায়ের দিকে তাকায়, তারপর বের হতে হতে বলে, তোমার বৌমার খবর নিতে যাচ্ছি। সাদির কথা শুনে তার মা স্তব্ধ হয়ে যায়। দিয়া রান্নাঘর থেকে ভাই ও ভাইয়ের কথাগুলো শুনে সাদি যাওয়ার পর হাতে নুডলসের বাটি নিয়ে বের হতে হতে বলে, চিন্তা করো না আম্মু, তোমার ছেলে তোমার পছন্দ মতো মেয়েকে ভালোবাসে। এমনিতে রিয়া আপুর গায়ে হলুদের দিন থাপ্পড় মেরে গাল অব্দি লাল করে দিছিল ভাবির। রিমা গিয়ে দিয়ের কান মুড়ে ধরে বলে, অসভ্য মেয়ে, এতদিন বলিসনি কেন? আজ ছাড়ো মা, ব্যথা পাচ্ছি। ছাড় না, এটা গেট বলটা, এতদিন বলিসনি কেন? আগের কান ছাড়ো বলছি। রিমা দিয়ের কান ছেড়ে দিল। দিয়ে কান ডলতে ডলতে বলে, তোমার ছেলে আমাকে টাকা এবং গিফট দিছিল না বলার জন্য। মেয়েটিকে? মেয়েটি আর কেউ না, তোমার গুণধর মেয়ের বান্ধবী নিসা। চমকে উঠে রিমা দিয়ের দিকে তাকায়, তার যেন বিশ্বাস হচ্ছে না। কি বলিস নিসা? হ্যাঁ। যাক, তাহলে ভালোই হলো। আসলে নিসার বাবা সাদিকে অনেক পছন্দ করে এবং বিয়ের প্রস্তাবও দিছিল। কখন? আজকে। দিয়া বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকায়। কি বল? নুডলস খেতে খেতে অবাক হয়। তবে বিয়েটা ঘরোয়া ভাবে সারতে চাইছে, যদি সাদি ওর নিসা মতো থাকে। মতো আছে মানে? দেখছি তো রিলেশন করে বেড়াচ্ছে। দিয়ে টিভির রিমোটটা নিয়ে সোফায় বসে টিভি অন করে কার্টুন ভিডিও দেখতে দেখতে নুডলস খাওয়া শুরু করলো। রিমা আজগর সাহেবের সাথে কথাটা শেয়ার করার জন্য রুমে গিয়ে সোজা আজগর সাহেবকে বলে সব। সাদি গাড়ি থেকে নেমে সোজা নিসার বাড়িতে কলিং বেল বাজাতে থাকে। নিসার মা দরজা খুলে সাদিকে দেখে অবাক। তুমি এখানে, তা কি মনে করে বাবা? সাদি উদ্গ্রীব হয়ে বলে, আন্টি নিসা কোথায়? ভেতরে আসো বলছি। সাদি গিয়ে সোফায় বসে। নিসার মা তার সামনে বসে বলল, কি আর বলবো তোমাকে, এখন ওর বাবা ওকে বই মেলা নিয়ে গিয়ে কতগুলো উপন্যাসের বই কিনে দিয়েছে, সেগুলো নিয়েই পড়ে আছে। সাদি কথাটা শুনে বলে, ও, তোকে একবার সামনে পায়ে বুঝাব আমার কল না ধরার শাস্তি, মনে মনে। তখনই তিনজন লোক উপস্থিত হয়। সাদি তাদের দেখে ভূত দেখার মতো করে চমকে ওঠে। লোকগুলো এগিয়ে এসে সাদির পাশে বসে। আজগর সাহেব গম্ভীর চোখে সাদিকে পরখ করে, তারপর তিনজন লোকই হেসে উঠল। আজগর, তার নিসাকে এখন বিয়ে করতে রাজি তো? সাদি বিস্ময় নিয়ে তাকায় বাবার দিকে। আজগর সাহেব নড়ে চড়ে বসে। তখনই পাশ থেকে নিসার আব্বু বলে উঠল, সাদি, তুমি আমার পছন্দের ছেলে, তুমি বিয়ের প্রস্তাব দিলে পারতে। পাশ থেকে কাজী সাহেব বলে উঠল, আহাজাদ সাহেব, এত কত কিসের, মেয়েকে রাখুন। সাদি অবাক। পাশ থেকে আজগর সাহেব বলে, অবাক হস না, তোদের বিয়ে অনেক আগে ভেতরে ভেতরে ঠিক করে রাখছিলাম, কিন্তু কদিন আগে জানতে পারি তুই নেহাকে বিয়ে করছিস, তা চালাকি করে। সাদি চুপ হয়ে যায়। তখনই নিসার আগমন ঘটে। সে দেখে তার মা বোনেরাও চলে আসছে। মেহের বিকেলের দিকে নিজ গন্তব্যে পৌঁছায়। কাঁধে ঝুলানো ব্যাগটা বেড়ে ছুঁড়ে মারে, তারপর শুয়ে পড়ে। দিয়া হাই হুতাশ করতে করতে বলে,
এভাবে কিভাবে বিয়ে করলে ভাইয়া? পাশ থেকে দিয়ার মা বলে, অনুষ্ঠান পরে হবে। দিয়ার কিছু বলে না। ফুলসজ্জা আজ সাদি ও নিসার। নিসা মনে ভয় নিয়ে বসে আছে, কারণ আজ সে সাদিকে রাগিয়েছিল। হঠাৎ দরজা বন্ধ করার শব্দ হয়। নিসা ভয়ে ভয়ে দেখে সাদি আসছে। সাদি ভিলেন মার খাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। আমি কেন যে ওই নিউক্লিয়ার বোমাকে লাগাতে গেলাম কে জানে, নয়তো আমার বিয়েটা আজ না। সাদি এসে সোজা নিসার পাশে গিয়ে বসে নিসা কেঁপে উঠল। কল ধরছিলি না কেন? নেহা আমতা আমতা করে বলল। উ উপন্যাস পড়ছিলাম। কল দিচ্ছিলাম, তুই ধরিসনি। আজ সবকিছুর শাস্তি পেতে হবে তোকে। এই বলে নিসার জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিসা তো অবাক। তুই জানিস কত ভয় পেয়েছিলাম কল না ধরাতে। নিসা বাকরুদ্ধ হয়ে যায়। ভাবতেছি রিসেপশনটা এই সপ্তাহেই সেরে ফেলি। তোমরা যেভাবে হুট করে বিয়েটা দিয়ে দিলে, স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। চায়ের কাপে ধীরে চুমুক দিয়ে কথাগুলো বলল রিমা। ঠোঁটে এক ধরনের ম্লান হাসি। আজগর সাহেব একটা বই পড়ছিলেন। পাশে টেবিলের ওপর রাখা চায়ের কাপ থেকে হালকা ধোয়া উঠছে। রিমার কথা শুনে তিনি বইয়ের পৃষ্ঠা বন্ধ করে তাকালেন তার দিকে। রিমা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজগর সাহেব একটু নড়েচড়ে বসলেন। চায়ের কাপ হাতে তুলে বললেন, তুমি ঠিক বলছো। যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আত্মীয় স্বজন তো এখনো জানি না। আমি নিজেও ভাবছি দ্রুত কিছু একটা করতে হবে। আর দেরি করলেই সমস্যা। আত্মীয় স্বজনেরা কি মনে করবে? আজগর সাহেব হালকা হাসলেন, তারপর উঠে দাঁড়ালেন। আমি তাহলে নিশার বাবার সঙ্গে কথা বলে আসি। দেখি কি করা যায়। এই বলে তিনি ধীর পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। ক্লাসরুমে বসে আছে দিয়া। তার পাশে মুখে হাত দিয়ে উদাস হয়ে বসে আছে আয়েশা। আর তাদের পাশেই বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে সাবরিনা। দিয়া হঠাৎ আয়েশার দিকে তাকিয়ে বলে উঠল, কি রে, মুখে এমন করে হাত দিয়ে বসে আছিস কেন? দেখে তো মনে হচ্ছে তোর জামাই তোকে বেধড়ক পিটাইছে। সাবরিনা বই থেকে মুখ তুলে আয়েশার দিকে তাকায়। আয়েশাও দিয়ের দিকে তাকিয়ে তাকে অভিমান ভরা দৃষ্টিতে, কোনো কথা না বলে। ঠিক তখনই ক্লাসরুমে প্রবেশ করেন হুসাইন স্যার। তার পেছনে এক অচেনা ছেলে। স্যার ক্লাসে ঢুকে ছেলেটিকে ইশারা করে বলেন, ওর নাম আহাদ। ও নতুন ছাত্র। তোমরা সবাই ওর সঙ্গে ভালো ব্যবহার করবে, পড়াশোনায় সাহায্য করবে। সকল ছাত্রছাত্রী মাথা নেড়ে সম্মতি জানায়। আহাদ ধীরে ধীরে একপাশে বেঞ্চে গিয়ে বসে। আহাদ বেঞ্চে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখে এক ধরনের মুগ্ধতা। ক্লাসরুমের কোলাহলের মাঝে যেন ওর নিজের একটা নীরব জগৎ আছে। দিয়া ছেলেটির দিকে এক ঝলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। অথচ মনটা যেন আটকে যায় কোথাও। আয়েশা ধীরে কাছে এসে ফিসফিস করে বলে, তুই কি খেয়াল করলি ছেলেটা কেমন গম্ভীর? কোনোভাবেই নতুন ছাত্রদের মতো আচরণ করছে না। দিয়া মাথা নাড়ে। হ্যাঁ, কিছু একটা আছে ছেলেটার মধ্যে। কেমন যেন অহংকার অহংকার ভাব। হঠাৎ ক্লাসে বেল পড়ে। ছেলে মেয়েরা উঠে দাঁড়ায়। নতুন ছেলে আহাদও ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে তার চোখ একবার ঠিকই পড়ে দিয়ের দিকে। সেই দৃষ্টিতে কোনো অহংকার নেই, নেই কোনো কথা, শুধু এক নিঃশব্দের ভাষা, যেন কিছু বলেও না বলা। সেদিন সন্ধ্যায় রিমা বারান্দায় দাঁড়িয়েছিল। পাশের বাড়ির জানালা থেকে ভেসে আসছিল সেতার বাজনার সুর। হঠাৎ আজগর সাহেব ঘরে ঢুকে বললেন,
রিমা, নিশার বাবার সঙ্গে কথা হয়েছে। উনি চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব রিসেপশনটা করে ফেলতে। সপ্তাহের শুক্রবারটা ভালো হবে, তুমি কি বল? রিমা মাথা নেড়ে সম্মতি জানায়। আকাশের পূর্ণিমার চাঁদ উঠেছে। তার আলোয় যেন অতীত আর ভবিষ্যতের মধ্যবর্তী কোণা এক নিঃশব্দ সন্ধিক্ষণ দাঁড়িয়ে আছে। পরের দিন টিফিন পিরিয়ডে আয়শা বলে, চল নতুন ছেলেটার সঙ্গে একটু কথা বলি। ক্লাসে হুট করে ঢুকে গেল, অথচ একটাও কথা বলল না। কেমন অদ্ভুত না? দিয়া অনিচ্ছা সত্ত্বেও হাঁটে আয়শার পেছনে। দুজন মিলে গিয়ে আহাদকে ডাকলো। আয়েশা হাসি মুখে বলল, এই যে শুনো, তুমি তো নতুন। আমি আয়েশা, আরও দিয়া। আহাদ ধীরে মুখ তুলল, চোখে এক ধরনের কঠিন প্রশান্তি। মাথা নাড়ল, তবে মুখে কিছু বলল না। দিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কি বোবা? আহাদ এবার এক ফোঁটা হাসল, না, আমি বোবা না, আমি ব্যস্ত। দুজন মেয়েই থমকে গেল। আয়েশার চোখ কপালে তুলল। দিয়া নীরবে তাকিয়ে থাকলো আহাদের দিকে। রাত গভীর, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু মেহের ঘুমাতে পারছে না। সে বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে পূর্ণিমার চাঁদ। সে মনে মনে ভাবল, কিভাবে ভুলবো তাকে। ঠিক তখনই মোবাইলে রাতটা যেন আর অস্বাভাবিক অন্ধকার। চারদিকে নিস্তব্ধতা আরো গাঢ় করে তুলছে মেহেরের একাকিত্ব। সে রুমের কোণে বসে নীরবে কাঁদছে। কিছুক্ষণ আগে মেহেরের মোবাইলে একটি কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে সাদিক নামটা। বন্ধুর ফোন পেয়ে এক মুহূর্তের জন্য মুখে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করতে এই অভ্যাস থেকে উত্তেজিত গলায় সাদিক বলে ওঠে, মেহের, তুই জানিস, আজ থেকে প্রায় 8 মাস আগে রিয়ার নাকি বিয়ে হয়ে গেছে। কথাটা শোনার পর মুহূর্তেই মেহেরের মুখে যেন অমাবস্যার ছায়া নেমে আসে। হতবিহ্বল হয়ে মোবাইলটি তার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে যায়। বর্তমান মেহের এখনো কাঁদছে। নিজের মধ্যে হারিয়ে গেছে সে। চোখ বেয়ে অশ্রু গড়াতে গড়াতে সে স্মরণ করছে রিয়ার সঙ্গে কাটানো অল্প কিছুদিনের স্মৃতি। আমি জানি না কিভাবে এত অল্প সময়ে তোমার মায়া পড়ে গিয়েছিলাম। আমাদের পরিচয় তো খুব বেশি দিনের না, কিন্তু তবুও কেন তোমার কথা বুঝতে পারছি না। তুমি তো অন্য কারো হয়ে গেছো, অথচ দেখ, আমি এখনো তোমার জন্য পাগলের মতো কাঁদছি। পূর্ণিমার চাঁদটা যেন বুঝতে পারে মেহেরের কষ্ট, সেও মেঘের আড়ালে হারিয়ে যায়। সেই রাত নিঘুম কেটে যায় মেহেরের। পরদিন সকাল, মেহের ভার্সিটির ক্লাসে যাওয়ার জন্য রাস্তায় হাঁটছে। হঠাৎ কারো সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায় মাটিতে। তাকিয়ে দেখে যার সঙ্গে ধাক্কা লেগেছে ছেলেটিও পড়ে গেছে। মেহের বুঝতে পারে ছেলেটি হয়তো একজন আমেরিকান। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ছেলেটিকে হাত বাড়িয়ে তুলে দেয়। ছেলেটি হেসে মেহেরের দিকে বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেয়। আই এম কেল, উইল ইউ বি মাই ফ্রেন্ড? মেহের একটু হেসে বলে, শো। কথাবার্তার মধ্যে দিয়ে দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। মেহের জানতে পারে কেইলের মা বাংলাদেশী। মেহের অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বাংলায় কথা বলতে পারো? কেইল মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ, একটু একটু পারি। তাহলে বলো দেখি। আমি কেইল, তো আমি কেমন আছো? মেহের হেসে ওঠে, বাহ, বাংলায় তো বেশ ভালোই বলতে পারো। এভাবেই তাদের মধ্যে গড়ে ওঠে এক নতুন বন্ধনের শুরু। মেহের কিছুদিন পর কেইলের সঙ্গে সাদিকের মোবাইলে পরিচয় করিয়ে দেয়।
সময় কারোর জন্য থেমে থাকে না। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। চাইলেও কেউ অতীতে ফিরে যেতে পারে না। আর সময়ও কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের স্রোতে একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। সবকিছুরই একদিন শেষ আছে, এই পৃথিবীরও, মহাবিশ্বেরও। আজ মেহেরের আমেরিকায় পা রাখার পর পেরিয়ে গেছে 6টি দীর্ঘ বছর। এই 6 বছরে অনেক কিছু বদলে গেছে। তবু বদলায়নি মেহেরের মন। প্রতিদিন ঠিক একইভাবে মনে পড়ে দিয়ের কথা। যেন সময় যতই কেটে যাক, একটি নাম ঠিক মেহেরের হৃদয়ের ভেতরে গেঁথে থাকে, রিয়া। আজ মেহের আবার ফিরেছে দেশের মাটিতে। তার পাশে এক নতুন সঙ্গী, তেল। বাংলাদেশের বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে তার বাবা, মা আর ছোট বোন আয়শা এবং বন্ধু সাদেক। মেহেরকে দেখে আয়শা দৌড়ে এসে জড়িয়ে ধরে। মেহেরও বোনকে শক্ত করে জড়িয়ে ধরে, চোখে জল এসে যায় দুজনেরই। তারপর বাবা মা ও সাদিকের সাথে কুশল বিনিময় করে মেহের তাকায় আয়শার দিকে। চোখে বিস্ময়, তার ছোট্ট বোনটা এখন আর ছোট নেই। কত বদলে গেছে। এখন অনেক পরিণত, অনেক শান্ত। মেহের সবাইকে কেইলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, হাসি মুখে বলে, এ আমার বন্ধু, কেইল। ও আমার সঙ্গে আমেরিকায় পড়েছে। কেইল সবার প্রতি বিনয়ের সাথে মাথা নেড়ে অভিবাদন জানায়। তারপর সকলে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে যেতে যেতে মেহেরের মনে একটাই কথা, এই দেশে ফিরে আসা শুধু এক নৈসর্গিক ভ্রমণ নয়, বরং একটা অসমাপ্ত গল্পের পর্বে ফিরে আসা, যেখানে অতীত, ভালোবাসা আর প্রতীক্ষার গন্ধ লেগে আছে এখনো। মেহের যখন জানতে পারবে সে যাকে রিয়া নামে চিনে এসেছে তার নাম দিয়া এবং সে তার ছোট বোন আয়শার বেস্ট ফ্রেন্ড এবং তার বিয়ে হয়নি, তখন মেহেরের রিয়াকশনটা কেমন হবে? আপনাদের মতামত দিবেন প্লিজ। আলিয়াসা তুমি কোন কলেজে পড়ো? আয়শা ও মেহের কেইলের আধো আধো বাংলা শুনে হু করে হেসে উঠল। কেইল ওদের এভাবে হাসতে দেখে বলে, কি হিছে ব্রো? মেহের হাসতে হাসতে বলে, কিছু না। আয়শা, আমি কলেজে পড়ি কেইল ভাইয়া। দিয়া মোবাইল হাতে নিয়ে বসে আছে আয়শাকে কল করার উদ্দেশ্যে, তখনই উপাস থেকে আয়শার কল আসে। দিয়া খুশি মনে কলটি রিসিভ করে কানে দিতেই উপাস থেকে আয়শা উত্তেজিত গলায় বলে, রিদ আমার ভাইয়া আজ সকাল দুপুর 12টা বাজে দেশে আসছে, ব্যস্ততার কারণে কল করতে পারিনি। ওনার সাথে ওনার এক বিদেশি বন্ধু আসছে, নাম কেল। দিয়া হাসি মুখে বলে, ভাইয়া আসছে ভালো কথা, তা কালকে কলেজে যাবি না? কলেজে যাব না মানে? ঠিক আছে চলে আসিস, আজ তোকে খুব মিস করছিলাম। সাবরিনা যায়নি? গেছে। ঠিক আছে ভালো থাকিস, কাল দেখা হবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিয়ে কল কেটে মোবাইলটি বিছানায় রেখে যেই না দাঁড়াবে তখনই ফুপি ফুপি বলতে বলতে দিয়ার রুমে প্রবেশ করে সাদির ছেলে শাহির উপস্থিত হয়। দিয়া শাহিরকে খুলে নিয়ে কার্টুন দেখাতে থাকে এবং নিজেও দেখে। বাচ্চাটির বয়স 4 বছর। সাদি ও নিশার সংসার খুব সুন্দরভাবে চলছে, তাদের মধ্যে অনেক ভালোবাসা। দিয়ারও একটি মেয়ে আছে, নাম নিধি, বয়স সবে মাত্র 3 বছর। নিশান এবং রিয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। পরের দিন দিয়া কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল, এমন সময় পিছন থেকে সাদি বলে উঠল, ওই পাগলি দ্বারা আজ আমি তোকে দিয়ে আসবো। সাদি দিয়াকে কলেজে নামিয়ে দিয়ে চলে যায়। দিয়া ক্লাসের দিকে হাঁটা ধরল। দিয়া এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আয়শা, মেহের ও কেইলের সঙ্গে কলেজে উপস্থিত হয়। মেহের, আয়শা যা ক্লাসে, আমরা প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যাচ্ছি। আয়শা সম্মতি জানিয়ে চলে যায়। ক্লাসে গিয়ে দেখে সাবরিনা ও দিয়া বসে বসে আড্ডা দিচ্ছে। তখনই পিছন থেকে গিয়ে সাবরিনা ও দিয়ার পিঠে ধারণ করে কিল বসিয়ে দেয় আয়শা।
দুজন মৃদু চিৎকার করে উঠল, পিছনে ফিরে আইসাকে দেখল। সাবরিনা, এই তোর সমস্যা কি? তোর এই কিল খেতে খেতে একদিন আমাদের অকাল মৃত্যু হবে। দিয়া, ঠিক বলছিস। কেইল ও মেহের প্রিন্সিপাল স্যারের সাথে কথাবার্তা শেষ করে বাসায় চলে যায়। বিকেলে আয়েশা, মেহের, কেইল ওরা তিনজন মিলে গল্প করছিল। এমন সময় কেইল বলে উঠল, আলিয়ার তো আমি কি কাউকেই ভালোবাসো? কেইলের কথা শুনে সাথে সাথে উত্তর দেয়, হুম, আমি রিদকে খুব খুব বেশি ভালোবাসি। তখন মেহের গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই রিদটাকে আবার? আমার জানেমান কথাটি বলার সাথে সাথে আয়েশার গালে থাপ্পড় মেরে বসে মেহের। তোর সাহস কিভাবে হয় আমার সামনে এসব বলার? ছেলেটাকে? আয়েশা এবার কাঁদু কাঁদু কণ্ঠে বলে, ও মেয়ে আমার, আমরা হাই স্কুল ফ্রেন্ড। তারপর মোবাইল বের করে, এই দেখো, এটা তখনকার ছবি। কাঁদু কাঁদু কণ্ঠে, তখন আমি আমার হৃদের বোনের বিয়েতে গেছিলাম। ছবিটা দেখে মেহের চমকে উঠে কাঁপা কাঁপা হাতে আয়েশার কাছ থেকে মোবাইলটি নেয়। এই মেয়েটা তোর হৃদ? হ্যাঁ। মেহের একে একে দিয়ার ছবি দেখতে থাকে। হঠাৎ সেখানে রিয়ার ছবি দেখে বুঝতে পারে রিয়াই দিয়ার বোন। তোর হৃদের আসল নাম কি এবং ওর যে বোনের বিয়েতে গেছিস ওর নাম কি? হৃদের নাম দিয়া রহমান, আর ওর বোনের নাম রিয়া রহমান। মেহের আয়েশার কথাগুলো শুনে পুরোপুরি বুঝতে পারে। দিয়া রিয়ার বদলে কলেজে গেছে। মেহের মোবাইলটি আয়েশাকে ফেরত দিয়ে তাড়াহুড়ো করে ওর রুমে চলে যায়। আয়েশা ও কেইল মেহেরের কান্না দেখে অবাক। কেইল, কি হয়েছে বলো তো তোমার ভাইয়ের? আয়েশা, কে জানে। মেহের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে একটা ডায়েরি বের করে হাতে নেয়। আনমনে বলে, তুমি রিয়া না দিয়ে আমি তোমাকে রিয়া নামে সাজিয়েছি, কত কষ্ট পেয়েছি, তুমি কিভাবে এতবার ধোঁকা দিতে পারলে? মেহেরের চোখে জল, কান্না তার বাদ মানছে না। ডায়েরিটি জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল মেহের। একটু একটু পর চোখ মুছে রুম থেকে বেরিয়ে সোজা আয়েশার সামনে এসে দাঁড়ায়। আয়েশা কেইলের সঙ্গে গল্প করছিল, হঠাৎ মেহেরকে সামনে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। মেহের আয়েশা ও কেইলের উদ্দেশ্য বলে রেডি হ। দুজনে মেহেরের রাগী কণ্ঠ শুনে দৌড়ে চলে যায় তৈরি হওয়ার জন্য। মেহেরের মা বাবা বসে বসে মেহেরের বিয়ের কথা বলছি, এমন সময় সেখানে মেহের উপস্থিত হয়। মেহেরকে দেখে তার মা বলে, আই বাবা, এদিকে বসো। মেহের গম্ভীর কণ্ঠে বলে, বাইরে যাব, দুজনে রেডি হো। মেহেরের বাবা, কোথায় যাব? মেহের মা বাবার রুম ত্যাগ করতে করতে বলে, গেলে দেখতে পারবে। মেহের ড্রয়িং রুমে বসে বাকিদের জন্য অপেক্ষা করছিল। একটু পর সকলে উপস্থিত হয়। মেহেরের মা মেহেরকে বলে, বাবা, আমরা কোথায় যাচ্ছি কিছু তো বল। আয়েশার বান্ধবী দিয়ার বাসায়। আয়েশা ভাইয়ের কথা শুনে বলে, দিয়ার বাসায় কেন ভাইয়া? তোর ভাবি বানাবো দিয়াকে, তাই। মেহেরের কথাটি শুনে উপস্থিত সকলে চমকে যায়। মেহেরের বাবা, তা আগে বলা যেত না? হঠাৎ করেই কেন তুই দিয়ার বাসায় যেতে চাচ্ছিস, আর দিয়াকেই বা কোথায় দেখেছিস? মেহের, আমি যে মেয়েকে পছন্দ করতাম তোমরা নিশ্চয়ই জানো, সে মেয়েটা আর কি না দিয়া। মেহেরের মা, তুই তো বলেছিলি মেয়েটার নাম রিয়া, আর অনেক বছর আগে বলেছিলি মেয়েটার বিয়ে হয়ে গেছে, তুই কান্নাও করেছিলি। আয়েশা কথাগুলো শুনে অবাক হয়ে যায়। মেহের আয়েশার দিকে তাকিয়ে বলে, তোর বান্ধবীর বাড়ির অ্যাড্রেস দে। তারপর সকালের দিকে তাকিয়ে বলে, চল সকলে গাড়িতে উঠে বসো। একটু পর সকলে গাড়িতে উঠে বসে তারপর গাড়ি চলতে শুরু করে দিয়ার বাড়ির পথে। একটু পর মেহেরদের গাড়ি দিয়ার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। দিয়া ও শাহির ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে।
দিয়ার মা ও নিসা রান্নাঘরে কাজ করছিল। কলিং বেল বাজতে শুনে দিয়ার মা দিয়াকে ডেকে বললেন, দিয়া কে এসেছে দেখ। দিয়া বিরক্ত ভাব নিয়ে উঠে দরজা খুলে আয়েশাকে দেখে চমকে যায়। পরক্ষণে একে অন্যকে জড়িয়ে ধরে। তা কি খবর শাকচুন্নি? হৃদ, তুই আবার আমাকে শাকচুন্নি বলেছিস? দিয়া দেখে আয়েশার পিছনে কতগুলো পরিচিত অপরিচিত মুখ। দিয়া সকলকে সালাম দিয়ে ভিতরে আসতে বলে। সকলে ভিতরে গিয়ে বসে। দিয়া রান্নাঘরে ঢুকে মাকে বলে, আম্মু, আয়েশার মা বাবারা আসছে। কথাটি শুনে দিয়ার মা ড্রয়িং রুমে গিয়ে বিনয়ের সঙ্গে সকলের সাথে কথা বলে। দিয়ার মা ও আয়েশার মা পূর্ব পরিচিত। দিয়ার মা তার ভাবি কি মনে করে আসলেন। আয়েশার মা, একটা প্রস্তাব নিয়ে আসি। দিয়ার মা যা বোঝার বুঝে ফেলেন। নিশা নাস্তা নিয়ে এসে সকলকে পরিবেশন করে। ড্রয়িং রুমের এক পাশে বসে আয়েশা ও দিয়া মনের সুখে গল্প করতে থাকে। এদিকে যে মেহের দিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে খেয়াল দিয়ার নেই। দিয়া তো তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে গল্পে মশগুল। মেহের দিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সেটাকে খেয়াল না করলে কেল ঠিকই খেয়াল করেছে। কি ব্রো? মেহের হকচকিয়ে কেলের দিকে তাকায়। কি হয়েছে তোর? কেল মুখ বাঁকিয়ে, আমারও কি হবে? আয়েশার মা, ভাবি, সাদিকে ও আপনার হাজবেন্ডকে একটা কল দেন। দিয়ার মা, কল দিয়েছি তো, ওরা আসছে। একটু পর ড্রয়িং রুমে এসে উপস্থিত হয় সাদি ও আদবর সাহেব। মেহেররা বিনয়ের সাথে সালাম দেয়। সাদি ও বিনয়ের সাথে কৌশল বিনিময় করে। আয়েশা দিয়ে হেডফোন লাগিয়ে মুভি দেখছে মোবাইলে। আদবর সাহেব মিজান সাহেবের, মেহেরের বাবা, পাশে বসলেন। তা মিজান কি মনে করে আসলি? মিজান সাহেব আদবর সাহেবের হাতটি ধরে বলে, একটা অনুরোধ রাখার চেষ্টা করিস। আমি জানি তোর মেয়ের জন্য অনেক বড় বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমার ছেলেটা তোর মেয়েকে খুব বেশি ভালোবাসে। কথাটি শুনে দিয়ার পরিবার অবাক হয়ে যায়। সাদি বুঝতে পারে দিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মিজান সাহেবের কথাগুলো শুনে আদবর সাহেব কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকেন। পরক্ষণে হেসে ওঠেন তিনি। মিজান সাহেব স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। নিশা হঠাৎ করেই দিয়ার হাত ধরে তাকে টেনে নিয়ে গেল রুমের ভেতর। দিয়া কিছুই বুঝে উঠতে পারছে না। আমাকে এভাবে ধরে আনলি কেন, নিশা? জিজ্ঞেস করল সে বিস্মিত কণ্ঠে। নিশা হালকা গলায় বলল, ওরা তোমাকে দেখতে এসেছে। বিয়ে তো প্রায় পাকা। দিয়ার চোখ বড় হয়ে গেল। দেখতে এসেছে মানে কি? আমি তো ওনাদের সামনে বসেছিলাম। আমরা জানতাম না ওরা তোমার জন্য এসেছে। নিশা অপ্রস্তুত ভঙ্গিতে উত্তর দিল। দিয়া এবার একটু রেগেই বলল, তাহলে এখন আবার আমাকে এখানে টেনে আনলে কেন? নিশার কণ্ঠ এবার একটু থমথমে। ছেলেটা ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে কথা বলতে চায়। কি বলো? দিয়া অবিশ্বাসে চোখ বড় করে তাকালো। নিশা আর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে গেল। রুমে কিছুক্ষণ নীরবতা। হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকলো ছেলেটি, গম্ভীর, সৌম্য চেহারা। দিয়া মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটি শান্ত গলায় জবাব দিল, আমি মেহের। চিনতে পারছ? দিয়া অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। তারপর থমকে গিয়ে বলল, আপনি আয়েশার ভাই? এই কথা বলেই হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল দিয়া। মেহের তড়িঘড়ি করে এগিয়ে এলো। দিয়ার এমন অবস্থায় তার চোখে মুখে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর অস্থিরতা। দিয়া আচমকা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। পড়ার সময় মাথাটা টেবিলের কোণায় লেগে গিয়ে ফেটে যায়,
রক্ত ঝরতে থাকে। মেহের ছুটে এসে দিয়ার মাথা কোলে তুলে নিয়ে চিৎকার করে সবাইকে ডাকে। মুহূর্তেই চারপাশে মানুষ জড়ো হয়ে যায়। সাদি এগিয়ে এসে দিয়াকে কোলে নিতে চাইলে মেহের ইতিমধ্যেই ওকে নিয়ে ছুটে চলে যায় হাসপাতালের দিকে। বাকিরাও দৌড়ে পেছনে পেছনে চলে আসে। হাসপাতালের করিডোরে সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছে, চোখে মুখে টান টান উদ্বেগ। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে বলেন, রোগীর জ্ঞান ফিরে এসেছে। খবরটা শুনেই সবাই ছুটে যায় সেই কক্ষে যেখানে দিয়ে শুয়ে আছে। সাদি এগিয়ে গিয়ে দেয়ালের পাশে বসে থাকা বোনকে দেখে বলে, এমন কিভাবে হলো বোন আমার? দিয়া মাথা নিচু করে ছোট একটা হাসি দিয়ে বলে, হঠাৎ মেহের ভাইয়াকে দেখে। সাদির চোখে প্রশ্নভরা দৃষ্টি। দিয়া লজ্জায় মুখ নামিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আসলে আয়েশা ভাই এতটা সুন্দর হতে পারে সেটা দেখে একটু ধাক্কা খেয়েছিলাম। হা হা। সাদি রাগ মেশানো কণ্ঠে বলে, তাই বলে এরকম অগোছালো কাণ্ড করবি? দুঃখিত। দিয়া মাথা নিচু করে। সাদি হেসে বলে, তোর যেহেতু মেহেরকে ভালো লাগছে তাহলে এবার বিয়েটা দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। দিয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে, না না, আমি এত সুন্দর একটা ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার কালো ছেলে পছন্দ। তার কথায় সবাই হতবাক। পরিবারের সদস্যরা চোখে মুখে সন্দেহ আর বিষয় নিয়ে দিয়ার দিকে তাকিয়ে থাকে। ওদিকে মেহেরের মুখটা একেবারে মলিন, মাথায় নিচু করে বসে আছে। মেহেরের মা বাবা ওর পিঠে হাত রেখে শান্ত হতে বলছে। এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে কেইলার আয়েশা, মুখে কোনো হাসি নেই। ঘরে যেন হঠাৎ নেমে এসেছে এক অজানা নীরবতা। পরের দিন সকালে দিয়া কলেজে উপস্থিত হয় আর তার মন খুব বেশি ভালো, কারণ সাদি মেহেরের পরিবারকে বিয়ের জন্য না করে দিয়েছে। দিয়া বেঞ্চে বসে কথাগুলো ভাবছিল এবং মুচকি মুচকি হাসছিল। তখনই ক্লাসে উপস্থিত হয় আয়েশা। আয়েশার মুখে হাসি নাই, বিষণ্ণ মুখশ্রী। আয়েশা দিয়াকে দেখে না দেখার ভান করে অন্য বেঞ্চে গিয়ে বসে। দিয়া অবাক হয়ে আয়েশার দিকে তাকিয়ে ভাবে, যে মেয়ে আমি বলতে পাগল আজ তার কি হলো? দিয়া আয়েশার সামনে এসে বলে, কি ব্যাপার, আমার সাথে রাগ করেছিস? আপনার সাথে কেন রাগ করবো মিস দিয়া? আয়েশার মুখে মিস দিয়া নামটা শুনে চমকে উঠে দিয়া। আয়েশা, আমি তোর হৃদ। আমার হৃদ কালকে মারা গেছে। কি হয়েছে বল, আমি কি করেছি? আপনি কি জানেন না আপনি কি করেছেন? তোর ভাইকে বিয়ে করছি না তাই। বিয়ে করবেন না কত সহজে বলে দিলেন, অথচ আপনি ক্লাস 7-এ থাকতে আপনার আপুর বললে কলেজে আসতেন, তখন থেকে আস্তে আস্তে আমার ভাইয়া আপনাকে ভালোবেসে ফেলে আপনি আপনার নামটা অব্দি বলেননি, বলেছেন আপনার বড় আপুর নাম। একটু থেমে, আপনার বড় আপুর বিয়ের 8 মাস পরে ভাইয়া যখন জানতে পারলেন তার ভালোবাসার বিয়ে হয়ে গেছে, তখন থেকে তিনি আপনাকে ভোলার অনেক চেষ্টা করে। কেইল ভাইয়ের কাছ থেকে শুনেছি তিনি প্রতি রাতে কান্না করতো আপনাকে ভোলার জন্য, কিন্তু পারেনি। তারপরও আপনি বিবাহিতা এটা ভেবে নিজেকে সংযত রাখত। কিন্তু যেদিন জানতে পারে বিয়া নামে যাকে সে ভালোবাসে তার নাম দিয়ে, তখন তিনি খুবই খুশি হয়েছিলেন এবং অঝরে কান্না করেছিলেন। তারপর দেরি না এসেছিলেন বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু আপনি কি করেছেন? আপনি আমার ভাইয়ের মনটা ভেঙে চুরমার করে দিয়েছেন। আমি কি করে আপনার সাথে কথা বলি আপনার জন্য যে আমার ভাইটা 6.5 বছর কষ্ট পাচ্ছে? কথাগুলো বলতে বলতে আয়েশা কান্নায় ভেঙে পড়ে। সাবরিনা ক্লাসে এসে আয়েশাকে এভাবে কাঁদতে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না থামাতে বলে। আয়েশার কথাগুলো শুনে দিয়া বুঝতে পারে মেহের তাকে অতটা ভালোবাসে। দিয়া ব্যাগটা নিয়ে ক্লাস না করেই কলেজ থেকে বাড়িতে ফিরে আসে। হালকা ডিম লাইটের আলোয় ঘরটি নিস্তব্ধ।
এক কোণে বসে আছে মেহের, দৃষ্টি তার মেঝেতে, ঠোঁট নড়ে নড়ে, নিজেই নিজের সঙ্গে কথা বলছে যেন। জীবন বড় অদ্ভুত, তাই না? এত বছর পর আবার দেখা হয়ে গেল, এত হঠাৎ করে। অদ্ভুত, তবে তোমাকে আমি খুব বেশি ভালোবেসে ফেলেছি। বহুবার চেষ্টা করেছি, ভুলে যেতে পারিনি। তোমার বিয়ের খবরটা শুনে যেন পুরোটা ভেঙে পড়লাম। তুমি কি একবারও বুঝোনি আমাকে? তুমি সারা জীবনের জন্য আমার হতে পারতে না? কেন এমন করছো? আমি কি এতটাই খারাপ যে আমার হতে পারলে না? এই কথাগুলো বলতে বলতে মেহের কান্নায় ভেঙে পড়ে। সে জানে কেউ শুনছে না, তবু বুকের গভীর থেকে সবটা উগড়ে দিতে চায়। ওদিকে দিয়া কলেজ থেকে ফিরেই নিজের রুমে ঢুকে দরজা আটকে দেয়। ঘন্টার পর ঘন্টা কেটে গেলে সে বের হয় না। অনেক ডাকাডাকির পর সে বলে দেয়, একটু একা থাকতে দাও। নিশা ও দিয়ার মা থেমে যান। কিন্তু সন্ধ্যায় সাদিয়া রাজবর সাহেব জানতে পারেন যে দিয়া আজ ক্লাস না করেই কলেজ থেকে ফিরে এসেছে। দরজা বন্ধ করে বসে আছে। সাদি দরজার সামনে গিয়ে ঠক ঠক করে কড়া নাড়ে। বোন, কি হয়েছে? দরজা খোল। আজবর সাহেবও মেয়েকে মৃদু গলায় ডাকেন। দিয়া, মা, খুলে দে মা, আমরা আছি তো। অবশেষে দরজাটা খুলে যায়। মুখে কিছু বলার আগেই সাদি দেখে জড়িয়ে ধরে ফেলে। এইরকম করছিস কেন? কি হয়েছে বলতো বোন? দিয়ে কিছু বলতে পারে না। চোখের পানি আর হেঁচকি মিলিয়ে যেন বুকটা ফেটে যাচ্ছে। অবশেষে সে কাঁপা গলায় বলে ওঠে, ভাইয়া, আজকে আয়শা আমাকে পুরোপুরি এড়িয়ে গেছে। সাবরিনাকে জড়িয়ে ধরেছে, আমার সঙ্গে একটা কথা বলেনি। আর মেহের ভাইয়াও আমার জন্য কষ্ট পাচ্ছে এত বছর ধরে। সবার মুখে বিস্ময়। এমন কথা কল্পনাও করেনি কেউ। শুধু নিশা শান্ত, যেন কিছু আন্দাজ করেই রেখেছিল। সাদি দিয়ের চোখ মুছিয়ে দিয়ে বলে, মেহের ভাইয়ের কষ্ট পাচ্ছে কেন রে? দিয়ে 6 বছর আগের কথাগুলো সব বলে সাদিকে দিয়ের কথা শুনে সাদি, আজবর সাহেব, দিয়ার মা সকলে অবাক নিশার বাদে। সাদি দিয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মেহেরকে বিয়ে করতে রাজি? দিয়ে কান্নারত কণ্ঠে বলে, হ্যাঁ। আজবর সাহেব খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠে, কারণ মেহেরের বাবা তার বন্ধু। আয়েশাকে মন খারাপ করে বসে থাকতে দেখে কেল বলে, বাংলাদেশ এসেছিলাম ঘুরতে, আনন্দ করতে, কিন্তু তোমরা সকলে মন খারাপ করে বসে আছো। কি আর করবো, আমার ভাইয়া যে কষ্টে আছে। এক কাজ করো, মুভির ভিলেনের মতো করেই কিডন্যাপ করে ফেল দিয়েকে। এটা বাস্তব মুভি না, তাই তোমার অদ্ভুত বুদ্ধি তুমি নিজের জন্য রাখো, ভবিষ্যতে কাউকে পছন্দ হলে কাজে লাগাতে পারবে। তা তো আমি ঠিক বলেছ। মিজান সাহেব পায়ের উপর পা তুলে বসে আছে, তার পাশে মন খারাপ করে বসে আছে ওনার স্ত্রী। মন খারাপ করে বসে আছো কেন? তো কি করব, দেখছো না আমার ছেলেটা ভেঙে পড়েছে। আর টেনশন করো না, কদিন পর ঠিক হয়ে যাবে। 6.5 বছর পরে যেটি ঠিক করতে পারে নাই, সেটা কিভাবে ঠিক হবে? আল্লাহর উপর ভরসা রাখো। তখনই মিজান সাহেবের মোবাইলটি বেজে উঠল। মিজান সাহেব অলস ভঙ্গিতে মোবাইলটা রিসিভ করল। ওপাশ থেকে আজবর সাহেব বলে উঠল, মেয়ে আমার রাজি, ডাকতে পারো, কাজে বিয়ে হওয়ার আগ্রহে বসে আছি। আজবর সাহেবের কথাটা শোনা মাত্র মিজান সাহেব খুশিতে লাফিয়ে ওঠে। ওনার স্ত্রী অবাক কণ্ঠ জিজ্ঞেস করে, কি হয়েছে, এত লাফাচ্ছ কেন? মিজান সাহেব খুশি খুশি কণ্ঠে বলে, বিয়ে ফাইনাল। যাও, তোমার ছেলেকে খবরটা দাও। মেহেরের আম্মু মেহেরকে ডাকতে ডাকতে মেহেরের রুমের সামনে চলে যায়। দরজা ধাক্কা ধাক্কাতে বলে,
মেহের বাবা কষ্ট পাস না, তোর বিয়ে ফাইনাল। কথাটি মেহেরের কানে আসতে দেরি, দরজা খুলতে দেরি হয়নি। সত্যি বলছো মা? দিয়া রাজি। হ্যাঁ রে, সত্যি বলতেছি। আয়েশা কেইল দুজনে খুশি হয়ে একজন আরেকজনকে ধরে নাচতে থাকে। নাচতে নাচতে এক পর্যায়ে আয়েশা কেইলের উপর পড়ে যায়। বেচারা কেইলের হার্টবিট বাড়তে শুরু করে। আয়েশা তড়িঘড়ি করে উঠে পালিয়ে যায়। কেইল সেখানে পড়ে থাকে। বিয়া নিশান তাদের মেয়েকে নিয়ে ঘুরতে এসেছে একটা শিশু পার্কে। দুজনে তাদের মেয়ের হাত ধরে আছে। তখনই নিশানের ফোনটা বেজে ওঠে। ওপাশ থেকে আজগর সাহেব বলে ওঠেন, আমার মেয়ের নাতনিকে নিয়ে চলে এসো তো বাড়িতে, এখন চলে আসলে ভালো হয়। নিশানটি কোন প্রশ্ন করতে না দিয়ে আজগর সাহেব কল কেটে দেয়। আজগর সাহেব মোবাইলটি একপাশে রেখে দিয়ার মায়ের উদ্দেশ্যে বলে, বুঝলে সাদির মা, আজকে আমি খুব খুশি। আমারও ছেলেটাকে খুব ভালো লেগেছিল। দিয়ার বাবা হাই স্কুলের হেড স্যার, মেহেরের বাবা একজন ব্যবসায়ী। তারা একসাথে পড়াশোনা করেছিল, সে সূত্রে তারা বন্ধু। চারদিকটা যেন ফুলে ফুলে ঢাকা, ঝলমলে আলোয় ঝিকমিক করছে প্রতিটি কোণা। বাড়িটা ছোট হলে সাজসজ্জায় কোনো ত্রুটি নেই। আজ যে দিয়ের বিয়ে, আর তাও আবার মেহেরের সঙ্গে। বিয়ের আয়োজনটা অবশ্য খুব জাঁকজমক করে হয়নি। সময়টা ছিল খুবই কম, হঠাৎ করেই যেন সবকিছু ঘটে গেল। আত্মীয় স্বজন, কাছের বন্ধুরা সবাই এসেছেন, কিন্তু দিয়ার মুখে সেই চিরচেনা হাসিটা নেই। দিয়া বসে আছে মেহেদির আসরে। তার চারপাশে কাজিন আর বান্ধবীরা, কেউ চুপচাপ তাকিয়ে আছে, কেউ বা হাসির ছলে কিছু বলছে। দুইজন পার্লারের মেয়ে তার হাতে নিখুঁতভাবে মেহেদি পরাচ্ছে। কিন্তু দিয়ার মন পড়ে আছে অন্য কোথাও। তার চোখ বারবার চলে যাচ্ছে দরজার দিকে। হয়তো সে এখনো আশা করছে আয়েশা আশেপাশে বসবে। কিন্তু আয়েশা আরও কথা বলেনি। আয়েশা কি আমার সাথে আর কখনো কথা বলবে না? তার ভাইকে বিয়ে করব না বলায় কি আমি কোনো অপরাধ করলাম? ভাবছে দিয়া। এই সময় সাবরিনা এসে বসে তার পাশে। আয়েশা তোর সাথে রাগ করবে না রে, এত চিন্তা করিস না। মুখটা একেবারে শুকিয়ে ফেলেছিস, বলে সাবরিনা। দিয়া মাথা নিচু করে বলে, তুই দেখিসনি কলেজে কিরকম চুপ হয়েছিল? আজ 7 দিন হয়ে গেল, একবারের জন্য আমার সঙ্গে কথা বলেনি। তাই বলে তুই বিয়েটা এত তাড়াতাড়ি করে ফেললি? অবাক হয়ে বলে সাবরিনা। এই কারণেই তো আমি আর সইতে পারছিলাম না, যেন নিজের চোখের সামনে প্রিয় মানুষটাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। সাবরিনা একটু থেমে আবার বলে, তোর জন্যই তো আঙ্কেল বলছিল দিয়াকে চিনতেই পারি না, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। দিয়া মাথা নাড়ে। আমার বাবা এসব কিছু বলেনি, বরং খুশি হয়েছে যে আমি রাজি হয়েছি। সাবরিনা একটু মুচকি হেসে বলে, তা মেহের ভাইয়ের সাথে কিছু কথা হয়েছে তো? দিয়ার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। কি বলবো রে, ওই দিন একটা কথার চেষ্টাতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আমাকে। এরপর থেকে ওর সাথে তেমন আর কথা হয়নি। একবার ফোন করেছিল, কিন্তু আমি রিসিভ করিনি, সাহস হয়নি। তার চোখে জমে থাকা অশ্রুগুলো এবার গাল বেয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। যেন মেহেদি রঙের নিচে চাপা পড়ে আছে অগণিত না বলা কথা, অনুচ্চারিত ভালোবাসা আর একরাশ অপরাধবোধ। চাঁদের আলো জানালা দিয়ে ভিতরে এসে পড়ছে। মেহেদি পরা হাতের দিকে তাকিয়ে বসে আছে দিয়া। হঠাৎ পেছনে থেকে রিয়ার কণ্ঠ ভেসে আসে, দিয়া, এভাবে মুখ গোমরা করে বসে আছিস কেন? রিয়া এসে তার পাশে বসে পড়ে। দিয়া কাঁপা কণ্ঠে বলল, আপু, আয়েশা এখনো আমার সাথে কথা বলেনি।
রিয়া হালকা করে হাসে, আরে ও এখন বিজি তো, তার ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। দিয়া নিচু গলায় বলল, আমার চেয়ে বিয়েটা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? রিয়া একটু থেমে বলল, তোকে তো পেয়ে যাচ্ছে ভাবি হিসেবে, সব থেকে বেশি তোদের একসাথে থাকা উচিত এখন। তাই বলে একটা বাড়ির জন্য দেখা করবে না? এমনি তো কত ঢং করে, আর এখন 7 দিন ধরে একটা কথা বলছে না। রিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোরা আজবে। আমি তো ভাবতাম ছেলেরা মেয়েদের জন্য পাগল হয়, এখন দেখি মেয়েরা মেয়েদের জন্য পাগল হয়। তোরে ছেলে মেয়ে হলে তো আল্লাহই জানে কি হতো, একজন আরেকজনের জন্য একেবারে উন্মাদ হয়ে যেতি। এই বলে রিয়া দাঁড়িয়ে পড়ে। রিয়া আর কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে, ভেতরের দুঃখটা যেন গলা পর্যন্ত এসে আটকে আছে। অন্যদিকে মেহেরের বাড়িতে চলছে হইচই। ছেলেদের নিয়ে বসে আড্ডা দিচ্ছে মেহের, সাদেক আর বাকি বন্ধুরা। তা দোস্ত, শেষ পর্যন্ত তো পেয়ে গেলি, হেসে বলল সাদেক। মেহের হেসে মাথা নাড়ল, হ্যাঁ রে, এবার তোদের পালা। সাদেক বলল, আরে বিয়ে করাই তো বাকি রইল। তুই আবার কাকে পছন্দ করিস? মেহের কৌতূহলী ভাবে জিজ্ঞেস করল। সাদেক মুচকি হেসে বলল, এখনো ঠিক করিনি রে, তবে আমি অপেক্ষা করছি, তোর বিয়ের খাওয়াটা আগে খাই, তারপর ভাববো। সবাই হেসে ওঠে। মেহের হেসে চুপ করে যায়, কিন্তু ভিতরে কোথাও এক ধরনের অজানা অনুভূতি থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে জানে, হৃদয়টা এখনো দূরত্বেই আটকে আছে। কেইলা আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন শূন্যতার পাহাড় বুকে চেপে বসেছে। আয়শা ধীরে ধীরে এসে ওর পাশে দাঁড়িয়ে কাঁধে আলতো করে হাত রাখে। কেইল হকচকিয়ে পিছনে ফিরে তাকিয়ে, কিছু বলবে? আয়শা নিচু স্বরে, হ্যাঁ। কেইল, কি? আয়শা, আমি তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি। কেইল চোখ সরিয়ে না নিয়ে প্রশ্ন করে, তুমি কি কাউকে ভালোবাসো? আয়শা অবাক হয়ে, হঠাৎ এমন প্রশ্ন? কেইল, উত্তর দাও। আয়শা, না, বাসি না। কেইল ধীর কণ্ঠে, তাহলে আমাকে বিয়ে করবে? শোনামাত্র আয়শার মুখ থেকে সমস্ত রং উবে যায়, যেন অমাবস্যার ছায়া নেমে আসে তার চোখে মুখে। আয়শা ধাক্কা খাওয়া গলায়, কি বলছো এসব? আমি তো তোমাকে ভাইয়ের মতো দেখি। কেইল আবছা হাসি হেসে, আমি তোমার কোন জন্মের ভাই? আয়শা নিজেকে সামলে নিয়ে, ভাই না হই, অন্য সব কিছু বাদ দিলেও তুমি একজন বিদেশি, তার উপর খ্রিস্টান। কেইল, তো কি হয়েছে? আয়শা অবাক হয়ে, তুমি জানো না, আমাদের ধর্মে অন্য ধর্মের কাউকে বিয়ে করা যায় না। কেইল চোখ সরিয়ে না নিয়ে, আমি তো অনেক মুসলমানকে দেখেছি যারা অন্য ধর্মের মানুষকে বিয়ে করেছে। আয়শা, তারা হয়তো ইসলাম গ্রহণ করেছিল। কাজীর সামনে বসে আছে মেহের, মাঝখানে পর্দা, অপর পাশে মেয়েরা। কাজী দেনমোহর ধার্য করে বিয়ে পড়ানো আরম্ভ করল। 3 কবুলের মাধ্যমে মেহের আর দিয়া বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে পড়ানো শেষে সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। মেহের আর দিয়ার মাঝে যে পর্দা ছিল সেটা সরানো হলো। মেহের দেনমোহরের টাকা দিয়ার হাতে তুলে দিয়ে ওর কপালে আলতো করে চুমু খেল। দিয়া লজ্জায় মাথা নিচু করে বসে আছে। বিদায়ের পালা এসে পড়ে। দিয়ার মা বাবা সাদি গিয়া ওরা কান্নায় ভেঙে পড়ে দিয়েও তাল মিলিয়ে কান্না করছে। সাদি কান্না করতে করতে বলে, মেহের দিয়া আমাদের খুব আদরের, ওকে তুমি দেখে রাখিও ইনশাআল্লাহ। আয়শা দিয়ার পাশে এসে ওকে জড়িয়ে ধরে কান্না করতে নিষেধ করে।
সাবরিনা দিয়ার অপর পাশে। বিদায়ের পালা শেষ করে মেহের দিয়াকে নিয়ে গাড়িতে বসে দিয়া মেহের পাশাপাশি ড্রাইভার গাড়ি চালাচ্ছে। বাকিরা অন্য গাড়িতে করে আসছে। দিয়া গাড়িতে বসেও কান্না করছি। মেহের দিয়ার হাতের উপর নিজের হাত দিয়ে দিয়াকে নিজের বুকের দিকে জড়িয়ে নেয়। দিয়া শান্ত মেয়ের মতো মেহেরের বুকে মাথা রেখে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এবার শুরু হবে ওদের লাভ স্টোরি। মেহেরের বাসায় পৌঁছাতে পৌঁছাতে দিয়ে ঘুমিয়ে পড়ে। গাড়ি থামলে মেহের গাড়ি থেকে নেমে ওকে ডাকতে যায়, কিন্তু ওর নিস্তব্ধ মুখটা দেখে আর ডাকে না, বরং নিঃশব্দে দিয়া কে কোলে তুলে নেয়। ড্রয়িং রুমে তখন সবাই বসে দিয়া আর মেহেরের অপেক্ষা করছিল। হঠাৎ মেহেরকে কোলে ঘুমন্ত দিয়াকে নিয়ে ঘরে ঢুকতে দেখে কেইল এসে ওঠে। তা ব্রো, তুমি তো দেখছি এখন থেকে পুরো রোমান্টিক হয়ে গেছো, মজা করে বলে ওঠে সে। মেহের সৌজন্যমূলক একটা হালকা হাসি দেয়, কিছু না বলে পা বাড়ায় নিজের রুমের দিকে দিয়াকে রেখে আসার জন্য। মেহের দিয়াকে বিছানায় শুয়ে দেই। দিয়া নড়ে চড়ে উঠে বসে ঘুম কাতুরে কণ্ঠে বলে, আমি কোথায়? মেহের দিয়ার পাশে গিয়ে বসে, তুমি তোমার শ্বশুর বাড়িতে। পুরুষাঙ্গুলি কণ্ঠস্বর শুনে দেয়ার সামনে তাকিয়ে মেহেরকে দেখে চোখাচোখি হয় দুজনের। দিয়ে চোখ নামিয়ে পেলে, আনকমফোর্টেবল লাগতেছে তোমার? তবে যাই বল, একটা কথা না বলে থাকতে পারতেছি না। কি কথা? তুমি আগের মতো তেমন রাগী নও। আমি কি কখনো আপনার সাথে রাগ করেছিলাম? তুমি চঞ্চল ছিলে, এখন এত ভীতু কেন হয়ে গেলে? মোটেও আমি ভীতু হয়নি। তবে একটা কথা, আপনি এভাবে আমার প্রেমে পড়ে যাবেন আমি কল্পনা করিনি। আপনার কথা তো আমি মনে করিনি তেমন, তবে একবার স্বপ্নে দেখছি আপনি আমাকে মেরে ফেলতে এসেছেন, সেজন্য অজ্ঞান হয়ে গেছিলাম আপনাকে দেখে। কারণ স্বপ্নটা খুব ভয়ানক ছিল। হ্যাঁ, এখন তো তুমি আমার বন্দিনী। আপনি তো দেখি অনেক কথা শিখে গেছেন। তো বোবা হয়ে থাকবো? তা বলিনি। আয়েশাকে একটু ডেকে দিবেন প্লিজ। ওকে না খুব মিস করতেছি। আমাকে করেছিলে কখনো? আপনাকে কেন করব? মেহের বাইরের দিকে পা বাড়ায় আয়েশাকে ডাকার উদ্দেশ্যে। আয়েশা দিয়ার সাথে কিছুক্ষণ গল্প করে চলে যায়। রাত বাড়ছে, সকলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কালকের পর থেকে কেইলের সাথে আয়েশার কথা হয়নি। আয়েশা কেইলকে সম্পূর্ণ এড়িয়ে চলেছে। অবশ্য কেইল কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আয়েশা সুযোগ দেয়নি। দিয়া বসে আছে, মেহের রুমে উপস্থিত হয়। মেহেরকে দেখে দিয়া তাকে সালাম করে, তারপর দুজনে মিলে নফল নামাজ আদায় করে নেয়। মেহের দিয়ার সামনে বসে আছে। দুজনের নজর দুজনের দিকে। তুমি কি আমাকে ভালোবাসো? আমি জানি না স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কেমন হয়, তবে এতটুকু আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালোবেসে ফেলবো। আমারটা তো জানো। হুম। আচ্ছা, আপনি কি করেন? আমি কি করি সময় হলে দেখতে পারবে, তবে আপাতত আমার আমেরিকায় একটি ক্যাফে আছে। গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমাও। মেহের দিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। এভাবে ঘুমের দেশে তলিয়ে যায় মেহের। দিয়া আর মেহেরের বিয়ের পর কেটে গেছে একটা মাস। কেইল আমেরিকা ফিরে গিয়েছে মেহেরের বিয়ের 3 দিন পর। দিয়া আয়েশা তাদের মতো গল্প গুজব করে সময় কাটাতে থাকে। মেহের বিয়ের 2 দিন পর থেকে রেডি হয়ে অফিসে যায়, কিন্তু কি কি করে সেটা দিয়ে জানে না। আজ দিয়ে কলেজে যাবে, ওর সাথে আয়েশা আছে, মেহের তাদের দিয়ে আসবে। কি রে হলো তোর? রিদ একটু দাঁড়া। একটু পর আয়েশা বেরিয়ে আসে, দুজন মিলে গাড়িতে উঠে বসে। সেখানে তৈরি হয়ে আগে থেকেই উপস্থিত ছিল মেহের। ওরা দুজন উঠে বসতেই মেহের গাড়ি স্টার্ট দেয়।
কলেজ গেটে এসে গাড়ি থামে, গাড়ি থেকে বের হয়ে যায় আয়েশা আর দিয়া। তাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল সাবরিনা। আয়েশা ও দিয়া সাবরিনার সাথে কুশল বিনিময় করে পা বাড়ায় কলেজে। ক্লাসে আসতে না আসতেই ডিনা, ক্লাসমেট, এসে বলে, এতদিন আসনি কেন দিয়া? তুমি কি জানো নতুন অ্যাকাউন্টিং স্যার আসছে, তবে তিনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ক্লাস করাই। তা ভালো আনা। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি তিনি খুব ভালোভাবে পড়ান। সকলের অনুরোধের কারণে তিনি কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছেন। তা ওখানে অনার্সদের তো পড়াবে না? পড়াবে, আমিও ভর্তি হব। কোচিং সেন্টারটি আর 2-3 দিনের মধ্যে উদ্ভাবন হবে। মূলত প্রিন্সিপাল স্যারকে জোর করেছে কোচিং সেন্টার খোলার জন্য। আমি ভেবে দেখব। আয়েশা, সাবরিনা, তোরা করতে হবে। আয়েশা সাবরিনা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে বলে, হ্যাঁ রে, জোরপূর্বক এসে হব। তাহলে আমিও হব। ডিনা স্যারের নাম কি? আমি শুধু ডাক নামটা জানি। তো বল। আশিক। স্যারেরা ও স্টুডেন্টরা সকলে এই নামে ডাকে। ও, আর নাম পাইল না, আমার মেহেরের নামটা পাইছে। কলেজ ছুটির পর সাবরিনা, আয়েশা, দিয়া মেহেরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অবশ্য মেহের দিয়া ও আয়েশাকে নামিয়ে দেওয়ার সময় বলছে সে গাড়ি নিয়ে আসবে। কি রে আয়েশা, তোর ভাইয়া আসছে না কেন? এসে গেছি। মেহেরের ডাক শুনে দিয়া পিছনে তাকায়। আপনি কলেজ গেট দিয়ে কিভাবে বের হচ্ছেন? আসলে আমি এখানে শিক্ষকতা করি। দিয়া অবাক হয়ে বলে উঠল, তার মানে আশিক স্যার আর কেউ না আপনি? হ্যাঁ। এত প্রশ্ন না করে বাসায় চলো, ওখানে গিয়ে যা বলার বলিও। আর হ্যাঁ, চাকরিটা আমাদের বিয়ের আগে কনফার্ম হয়েছিল, তখন তো আমি জানতাম না তুমি এই কলেজে পড়। দিয়ার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, বাসায় যাব, তাড়াতাড়ি আসেন। আয়েশা, সাবরিনা, দিয়া পিছনের সিটে বসে মেহের ড্রাইভিং সিটে বসে বলে, আয়েশা আমার পাশে বসো। এখানে সমস্যা হবে না। ওখানে দুজনের সিট আছে, এখন যা গরম, তাই সামনে চলে আয়। আয়েশা গিয়ে মেহেরের পাশে বসে। কেইল একটি ইসলামিক প্রোগ্রামে বসে আছে। একটু পর একজন আলেম কেইলকে ডেকে তার সাথে নিয়ে যান। আলেম, তুমি ইসলাম গ্রহণ করছো কেন? কেইল, ভালোবাসার মানুষটিকে বিয়ে করার জন্য, কারণ সে মুসলিম। আলেম হতাশ হয়ে বলেন, ইসলাম গ্রহণ করতে হলে আগে আল্লাহকে ভালোবাসো। কথাটি বলে একটা কোরআন এগিয়ে দেয় কেইলের দিকে। কেইল প্রশ্নসূচক চাহনিতে আলেমের দিকে তাকায়। আলেম কোরআনের দিকে ইশারা করে বলে, তুমি এই কোরআনের জ্ঞান অর্জন করবে, মুখস্থ করতে হবে না, মনোযোগ দিয়ে এখানে কি কি বলা হয়েছে তাই পড়বে। এটাতে ইংরেজি অনুবাদ আছে, তুমি এটা পড়া শেষ করে আমার সাথে দেখা করবে। কেইল কোরআন হাতে নিয়ে আলেমকে বিদায় জানিয়ে চলে যায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে, সকলের সাথে কেবল আছে। সবাই তার দিকে তাকিয়ে আছে অদ্ভুতভাবে। মেহের কেইলের দিকে তাকিয়ে বলে, তুই এখন মুসলিম হয়ে গেছিস আর তলে তলে আমার বোনকে পছন্দ করে বসেছিলি। পছন্দ করা পাপ। যা আয়েশা রাজি আছে কিনা দেখে আয়। মেহেরের কথা শুনে কেইল উঠে আয়েশার সামনে দাঁড়িয়ে বলে, তোমাকে কিছু বলতে চাই, একটু সাইডে আসবে? আয়েশা অগত্যা মেহেরের পিছন পিছন যায়। দুজনে পাশাপাশি ছাদে দাঁড়িয়ে আছে। আয়েশা একবার পিছনে দেখে নেয় কেউ আসছে কিনা, তারপর কেইলের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর কেইলের কলার চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলে, তুই ইসলাম ধর্ম গ্রহণ করছিস, আর 1 বছর হয়ে গেছে যখন শুনেছি তুই আমাকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিস, তখন থেকে তোকে ভালোবাসতে শুরু করি এবং তোর জন্য অপেক্ষা করতে থাকি। আয়েশা মেহেরের কলারটা আরো শক্ত করে চেপে ধরে বলে, গোলামের ফুল, তোর জন্য অপেক্ষা করতে করতে নিজেকে আমার এখন বেটার মনে হয়, তোর আদুরি লাগে। কেইল আয়েশার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, হোয়াট ইজ গোলামার পট? তোর বুঝতে হবে না।
কথাটি বলে আয়েশা চলে যেতে নিলে কেইল আয়েশার হাত ধরে ফেলে আয়েশার রাগী চোখে কেইলের দিকে তাকায়। কেইল দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, 1 বছর কেন, যদি 100 বছর বাঁচি তখন যদি জিজ্ঞাসা করো তাহলেও বলবো এলো ভুলিনি তোমায়। সাগর আমাদের শেখায় যে সবকিছুই পরিবর্তনশীল, স্থায়ী কিছু নেই। ঢেউ যেমন আসে তেমনই মিলিয়ে যায়। জীবনের সুখ দুঃখ, প্রেম বিচ্ছেদও অনেকটা এমন। আবার সাগরের গভীরতা বলে, অনেক কিছু আমাদের চোখের সামনে না থাকলেও তা বাস্তবে বিদ্যমান, যেমন মানুষের মনে লুকানো আবেগ। কথাগুলো বলে থামে মেহের তার পাশে দাঁড়িয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত দিয়া। মেহেরের কথাগুলো শুনে দিয়া হাত মেলে দিয়ে বলে, সাগর এক প্রেমিক যে তার পার্কে প্রতিনিয়ত ছুতে চায়, আবার ফিরে দেয়। তার ঢেউগুলো যেন কবিতার ছন্দ, ভালোবাসার চিঠি, নোনাজলে ভেজা, অথচ হৃদয় ভরা। সাগরের দিকে তাকালে মনে হয় সে যেন বোবা হয়ে হাজারো কথা বলতে চাইছে। সাগর পাড়ে শীতল বাতাসে দিয়ার হিজাবটা দুলকাচ্ছে। মেহের আকাশের দিকে তাকিয়ে বলে, দেখো সময়টা কিভাবে পেরিয়ে গেছে, 2 দিন পর আমার ছোট্ট বোনটির বিয়ে। রিয়া নিশানের পাশে মুখ গুমরা করে বসে আছে। নিশান রাগী চোখে রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া মাথা নিচু করে বলে, আমি আর ঝগড়া করব না। আমাদের বিয়ে হয়েছে 8 বছর আগে, এই অবধি তুমি 1000 বার কথাটা বলেছ। রিয়া কোমরে হাত দিয়ে বলে, কি হয়েছে, আমি সত্যি তো বলেছি। মেয়েটা কেন গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করে এসেছে? নিশান হাত দিয়ে কান চেপে ধরে দৌড় লাগাই। রিয়া বক বক করতে করতে ঘরের কাজে হাত দেয়। নিশা কোথায়, তুমি আমার ছেলেকে নিয়ে আসো। নিশা শাহিদকে নিয়ে তৈরি হয়ে আসে। সাদিয়া এক পলক ছেলে এবং স্ত্রীর দিকে তাকিয়ে গাড়িতে উঠতে ইশারা করে। সবার জীবন খুব সুন্দরভাবে চলছে। সাদেক মেহেরের বাসার ছাদে দাঁড়িয়ে আছে। পিছন থেকে সাবরিনা এসে বলে, সাদেক ভাইয়া, আপনি কাউকে পছন্দ করেন? করতাম, এখন পারেন না। কিভাবে করব সে তো আমার না। আমার আপনাকে ভালো লাগে, বিয়ে করবেন আমাকে? সাদেক এক পলক সাবরিনার দিকে তাকিয়ে বলে, তুমি না 1 মাস আগে একটা ছেলের বাইকে করে ওকে জড়িয়ে ধরে বসেছিলে, তার সঙ্গে কি ব্রেকআপ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, তওবা তওবা। আরে পাগল, উনি আমার বড় ভাই। সাদেক থমকে যায়। তার মানেও তোমার ভাই? হ্যাঁ। সাদেক খুশি হয়ে বলে উঠল, তোমার প্রস্তাবে আমি রাজি। সত্যি? সকলে আজ মেহেরের বাড়িতে উপস্থিত। সেখানে কেইলের মা বাবাও আছেন। তাদের সাথে বউ সাজে বসে আছে আয়েশা। আজ যে তার শেষ দিন। আয়েশাকে বিদায় জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কেইলের চোখে মুখে প্রশান্তির হাসি। গাড়ি চলতেছে তার নিজ গন্তব্যে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে ছুটে চলেছে গাড়িটি। সমাপ্ত।